ওকে, চলো তাহলে শুরু করা যাক। আজকের 2023-এর যে কোশ্চেনগুলো এসছিল গ্রুপ থিওরিতে 2 মার্কসের, সেগুলো আমরা আলোচনা করছি। ঠিক আছে, মন দিয়ে দেখবি বাবা সবাই। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবি। ধর এই কোশ্চেনটা কি বলছে, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান এপিমরফিজম। তাহলে একটা এক্সাম্পল দিতে বলেছে, কার না, একটা এপিমরফিজম হুইচ ইজ নট অ্যান মোনোমরফিজম, যেটা মোনোমরফিজম হবে না। ওকে, আচ্ছা, এপিমরফিজম হতে গেলে কি হতে হয় না, একটু লিখে দিই, যদিও তোরা সবাই জানিস। এপিমরফিজম দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হয় হোমোমরফিজমের সঙ্গে? নিশ্চয়ই সবার কম বেশি মনে আছে। এপিমরফিজমের জন্য আমাকে হোমোমরফিজমের সঙ্গে অন টু ম্যাপিং দেখাতে হয়। তাহলে আমাকে দেখাতে হয় হোমোমরফিজম প্লাস ম্যাপিংটা অন টু। আর মোনোমরফিজমের জন্য আমাকে কি দেখাতে হয় না, হোমোমরফিজম প্লাস ওয়ান ওয়ান ম্যাপিং। ঠিক আছে, এগুলো আমাদেরকে দেখাতে হয়। ঠিক আছে, তাহলে আমাকে একটা এক্সাম্পল দিতে বলেছে, মানে একটা ফাংশানের, একটা ম্যাপিংয়ের, এমন একটা ম্যাপিং যে ম্যাপিংটা কি হবে, এপিমরফিজম হবে কিন্তু মোনোমরফিজম হবে না। ঠিক আছে, ওকে, মোনোমরফিজম হবে না। তাহলে সলিউশন, তোদের বিখ্যাত যে একটা এক্সাম্পল করিয়েছিলাম সেই এক্সাম্পলটাকে নিয়েই বলে দে। ঠিক আছে, ধর লেট ক্যাপিটাল জি ইকুয়াল টু সিমেট্রিক গ্রুপ S3 নিলাম। ওকে, সিমেট্রিক গ্রুপ S3 অ্যান্ড ক্যাপিটাল জি ড্যাশ সমান নিলাম 1 আর -1, এই দুটো সেট নিয়েছি। ওকে, এবং এদের মধ্যে আমি একটা ম্যাপিং ডিফাইন করছি। ঠিক আছে, অ্যান্ড এফ সাজ দ্যাট জি টু জি ড্যাশ বি ডিফাইন বাই, একটা ম্যাপিং ডিফাইন করছি, এফ এক্স ইকুয়াল টু 1 আর -1, এফ এক্স ইকুয়াল টু একটা 1 আর একটা হচ্ছে -1। ঠিক আছে, ইভেন পারমুটেশনের জন্য আর হচ্ছে অড পারমুটেশনের জন্য। ওকে, 1 নিলাম কখন না, যদি ইভেন পারমুটেশন হয়, হোয়েন এক্স ইজ ইভেন পারমুটেশন, আর -1 নিলাম হোয়েন এক্স ইজ অড পারমুটেশন। ওকে, ইন S3 লিখে দিতে পারিস, কোনো সমস্যা নেই, ইন S3 লিখে দিতে পারিস। S3 লিখে দিতে পারিস। ওকে, তাহলে আমরা এভাবে একটা ম্যাপিং ডিফাইন করলাম, আশা করি বুঝেছিস। এবারে ইন S3 ধর লিখে দে। এই যে ম্যাপিংটা ডিফাইন করলাম, এবারে আস্তে আস্তে আমরা চেক করছি। কি চেক করব? ম্যাপিংটা হোমোমরফিজম হচ্ছে কিনা, ম্যাপিংটা 1 হচ্ছে কিনা, ম্যাপিংটা অন টু হচ্ছে কিনা, এগুলো এবারে চেক কর। ঠিক আছে, এবারে চেক করার জন্য ধর প্রথমে কেস 1 নিলাম। কেস 1, দুটো এখান থেকে দুটো এলিমেন্ট তুলে নে। আমরা তাহলে এখানে কিভাবে ধরেছি একটু দেখে নে। এখানে হচ্ছে আমরা S3 নিয়েছি, আর এটা হচ্ছে ক্যাপিটাল জি সেটটা S3 নিলাম, আর এটা জি ড্যাশ নিয়েছি। এদের মধ্যে ম্যাপিং ডিফাইন করেছি জি ড্যাশ, এর মধ্যে কে আছে 1 আর -1 আছে। এবার কিছু জিনিস একটু বলি আমি। S3 এর এলিমেন্টগুলো কি হয় তোরা সবাই জানিস, এদের মধ্যে একটা ম্যাপিং ডিফাইন করেছি এফ। S3 এদের এলিমেন্টগুলো কি হয়, একটা হয় আইডেন্টিটি, আর একটা হচ্ছে 1 2 1 3 আর 2 3, আর একটা হচ্ছে 1 2 3 আর হচ্ছে 1 3 2, দিস এই এলিমেন্টগুলো। এবারে
এদের মধ্যে এই যে এলিমেন্টগুলো, এদের মধ্যে ইভেন পারমুটেশন কোনগুলো? না আইডেন্টিটি 1 2 3 আর 1 3, একটু জিনিসগুলো বলি, এগুলো হচ্ছে ইভেন পারমুটেশন। তোরা বলবি স্যার কেন ইভেন পারমুটেশন? মনে করে দেখ, আগের ক্লাসেই আমি বলেছি 2024-এর একটা অঙ্ক করতে গিয়ে তখন আমি বলেছিলাম ইভেন পারমুটেশন কেন না, এগুলোকে সব আমি 2 সাইকেলে নোটেশনে ভাঙতে পারি, সরি 2 সাইকেল না, এগুলোকে ট্রান্সপোজিশনে আমি ভাঙতে পারি এবং তাদের নাম্বার অফ ট্রান্সপোজিশন কী হয় 2 হয়ে যায়, যেটা একটা ইভেন, তার জন্য আমি এটাকে কি বলি ইভেন পারমুটেশন বলে থাকি। ঠিক আছে, আর এই যে 1 2 1 3 আর 2 3 এরা হচ্ছে সব অড পারমুটেশন, এরা হচ্ছে সব অড পারমুটেশন। আমি এখানে ম্যাপিংটাকে কিভাবে ডিফাইন করেছি না, যদি এক্স ইভেন পারমুটেশন হয় তাহলে তার মানে আমি বলতে চাইছি এখানে একটা এলিমেন্ট রয়েছে 1, এখানে একটা এলিমেন্ট রয়েছে -1, তাহলে এসসির মধ্যে আইডেন্টিটি আছে, এখানে 1 2 একটা এলিমেন্ট আছে, এখানে 1 3 একটা এলিমেন্ট আছে, এখানে 2 3 একটা এলিমেন্ট আছে, এখানে ধর 1 2 3 এটা একটা এলিমেন্ট, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 3 2 1 3 2 এটা একটা এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, আমি ম্যাপিংটাকে ডিফাইন করেছি কিভাবে না, ইভেন পারমুটেশনগুলো সব কোথায় যাচ্ছে? 1-এ যাচ্ছে। তার মানে ই যাচ্ছে 1-এ, 1 2 3 যাচ্ছে 1-এ, 1 3 2 যাচ্ছে 1-এ, এরা কোথায় যাচ্ছে? 1-এ যাচ্ছে, যেভাবে আমরা ম্যাপিংটা ডিফাইন করেছি। ঠিক আছে, আর অড পারমুটেশন, এটা কোথায়? অড পারমুটেশনগুলো কোথায় যাচ্ছে? -1-এ, তাহলে 1 2 1 3 আর 2 3 এরা সব কোথায় যাচ্ছে না -1-এ যাচ্ছে। এভাবে আমরা ম্যাপিংটাকে ডিফাইন করেছি। আশা করি বোঝাতে পারলাম কিভাবে ম্যাপিংটা ডিফাইন হলো। এইবারে আমি হোমোমরফিজম দেখাতে চাইছি। তাহলে হোমোমরফিজম দেখাতে গেলে আমাকে S3 থেকে আরবিটারি দুটো এলিমেন্ট তুলতে হবে। তাহলে S3 থেকে এখান থেকে আরবিটারি দুটো এলিমেন্ট যখন তুলবো, সেই দুটো এলিমেন্ট কি হতে পারে? আমাকে চোখ বন্ধ করে দেওয়া হলো, ধর একটা বালতির মধ্যে এরকম 6টা বল রাখা আছে, একটা বল 3টে রেড কালারের বল আর 3টে ব্ল্যাক কালারের বল। এবার আমার চোখটা বন্ধ করে দিল, মানে বন্ধ করবো মানে চোখে পটি যাই হোক এইরকমভাবে আটকে দিল কিছু একটা দিয়ে বললো ওখান থেকে বলগুলোকে তুলতে। তাহলে আমার যেহেতু চোখটা বন্ধ, আমি যদি ওখান থেকে বলগুলো তুলতে থাকি, তাহলে এমন একটা কেস হতে পারে দুটো বলই আমি রেড তুললাম, এমনও হতে পারে দুটো বল আমি ব্ল্যাক তুললাম, এমনও হতে পারে একটা বল রেড একটা বল ব্ল্যাক তুলতে পারি। প্রত্যেকটাই প্রবাবিলিটি, এই কেসগুলো আসতে পারে। তাহলে সেম কাজ, আমি যখন এখান থেকে আরবিটারি এলিমেন্ট চুজ করব, তার মানে দুটো ইভেন এলিমেন্ট তুলতে পারি, উঠতে পারে দুটো ইভেন এলিমেন্ট, দুটো অড এলিমেন্ট উঠতে পারে, আবার একটা ইভেন একটা অডও উঠতে পারে। তাহলে আমাকে প্রত্যেকটা কেসই আমাকে এখানে ডিসকাস করতে হবে। ঠিক আছে, তো একটা একটা করে এবার আমরা ডিসকাস করব। তো ধরে নে প্রথমে আমি দুটো এলিমেন্ট যে তুলেছি, সেই দুটো এলিমেন্টই ইভেন পারমুটেশন। ওকে, মানে ইভেন এলিমেন্ট আমি তুলেছি। তাহলে লেট আলফা কমা বিটা বি টু ইভেন পারমুটেশন। আমি ধরে নিলাম আলফা বিটা হচ্ছে দুটোই ইভেন পারমুটেশন, S3 থেকে তোলা হয়েছে, আর পারমুটেশন ইন S3। ঠিক আছে, তাহলে যদি তাই হয় যেভাবে ডিফাইন করেছি সেই আচ্ছা, আলফা বিটা যদি ইভেন হয়, দুটো ইভেন পারমুটেশনের প্রোডাক্ট কি হয়ে থাকে না ইভেন হয়ে থাকে। দুটো ইভেন পারমুটেশনের প্রোডাক্ট কি হয়ে থাকে? ইভেন হয়ে থাকে না। দেন আলফা বিটা ইজ ইভেন পারমুটেশন, ইভেন পারমুটেশন। যদি তাই হয় তাহলে দেন আমি কি পাবো? এফ অফ আলফা সমান হবে, যেহেতু ইভেন হলে 1, তাহলে 1, এফ অফ বিটা সমান হয়ে যাবে 1, এফ অফ আলফা বিটা সমান হয়ে যাবে 1, কারণ এরা সবগুলো ইভেন পারমুটেশন, আর ইভেন হলে 1 হচ্ছে। তাহলে নাও আমি কি দেখতে পাচ্ছি? এফ অফ আলফা বিটা যদি 1 হয়, 1কে লিখতে পারি 1 × 1, মানে এফ আলফা এফ বিটা। তো হোমোমরফিজমের জন্য তো এটাই দেখাই, এফ অফ আলফা বিটা ইকুয়াল টু এফ আলফা ইন্টু এফ বিটা। তাহলে ইভেন পারমুটেশনের জন্য আমি
দুটোকে দেখিয়ে ফেললাম, ঠিক আছে। এবার অডের জন্য কি হতে পারে, তাহলে কেস 2 ধরে নিলাম লেট আলফা আর বিটা বি টু অড পারমুটেশন, অড পারমুটেশন ইন S3। তাহলে আলফা বিটা যদি অড হয় এদের প্রোডাক্ট আলফা বিটা কি হবে, ইজ অ্যান ইভেন পারমুটেশন, ইভেন পারমুটেশন ইন S3। তাহলে আমি কি পাবো না, দেন এফ অফ আলফা সমান, যেহেতু আলফাটাকে অড পারমুটেশন নিয়েছি তাহলে আলফা যদি অড পারমুটেশন হয় -1, তাহলে এটা -1, এফ অফ বিটা -1 আর এফ অফ আলফা বিটা 1, কারণ আলফা বিটাটা ইভেন পারমুটেশন, কারণ দুটো অড পারমুটেশনের প্রোডাক্ট অডই হয়ে ইভেন হয়ে থাকে। তাহলে দেয়ারফর বা নাও আমি কি দেখতে পাচ্ছি, এফ অফ আলফা বিটা সমান আমি এখানে 1 পেয়েছি, 1টাকে আমি লিখতে পারি -1 ইন্টু -1, তার মানে এফ অফ আলফা এফ অফ বিটা, এফ অফ আলফা এফ অফ বিটা, বোঝাতে পারলাম? ওকে, তাহলে এফ অফ আলফা বিটা যদি এটা 1 হয় তাহলে 1টাকে আমি এভাবে লিখতে পারি দিস, তাহলে এটাই হোমোমরফিজম দেখানোর জন্য হয়ে গেল। এবারে অড হয়ে গেল, ইভেন হয়ে গেল, তাহলে এবারে আমাকে ভাবতে হবে নাও কেস 3, কেস 3, ঠিক আছে, এটা কেস 2 ছিল, এটা কেস 3। লেট আলফা বি ইভেন অ্যান্ড বিটা বি odd permutation, odd permutation, permutation in S3, in S3, in S3, ওকে। যদি তাই হয়ে থাকে দেন আলফা বিটা এদের প্রোডাক্ট কি হবে, একটা অড আর একটা ইভেন, এমন দুটো পারমুটেশন যদি হয় তাহলে এদের প্রোডাক্টটা কি হয় না, অড পারমুটেশন হয়ে যায়। তাহলে দেন আলফা বিটা ইজ অড পারমুটেশন, তাহলে দেন এফ অফ আলফা সমান কি হবে, আলফাটা যেহেতু ইভেন পারমুটেশন 1, এফ অফ বিটা সমান কি হবে -1, যেহেতু বিটাটা অড নিয়েছি, এফ অফ আলফা বিটা সমান কি হয়ে যাবে, এফ অফ আলফা বিটা সমান কি হয়ে যাবে, যেহেতু অড পারমুটেশন -1। তাহলে নাও এফ অফ আলফা বিটা সমান পেয়েছি -1 ইকুয়াল টু আমি লিখতে পারি 1 ইন্টু -1, মানে এফ আলফা এফ বিটা, ব্যাস। তাহলে হোমোমরফিজম দেখানোর জন্য এর যে কোনো টাইপের এলিমেন্ট নিই না কেন সবার জন্য দেখতে পাচ্ছি রেজাল্টটা স্যাটিসফাই করছে, ঠিক আছে। আর দেয়ারফর এফ অফ আলফা বিটা ইকুয়াল টু এফ আলফা এফ বিটা হচ্ছে ফর অল দিস S3 থেকে যে কোনো এলিমেন্ট তুলি তার জন্য এই রেজাল্টটা স্যাটিসফাই করছে। তার মানে এটা হোমোমরফিজম হয়ে গেল। এটি ইমপ্লাই করছে এফ ইজ হোমোমরফিজম, এফ ইজ হোমোমরফিজম, ওকে। তাহলে যেটা আমার ফার্স্ট কাজ ছিল এফটাকে হোমোমরফিজম দেখানো, হোমোমরফিজম দেখিয়ে দিলাম। এবারে আমাকে দুটো ম্যাপিং দেখাতে হবে, একটা অন টু আর একটা হচ্ছে 1-1। এবার কোশ্চেন হচ্ছে আমরা অন টু কী করে দেখাবো, যেভাবে ম্যাপিংটা হয়েছে, যেভাবে ম্যাপিংটা আমরা ডিফাইন করেছি অন টু না দেখালেও চলবে। কেন না, অন টু মানে কি, তার প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে। তো দেখ এখানে দুটো এলিমেন্ট, একটা 1 আর -1, এদের প্রি ইমেজ সব এখানে রয়েছে। এখানে কি কোনো এলিমেন্ট পড়ে আছে? নেই। এখানে প্রত্যেকটা এলিমেন্টের কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে। তাহলে যেভাবে ম্যাপিংটা ডিফাইন করেছি আমরা দেখেই বুঝতে পারছি যে এই ম্যাপিংটা অলওয়েজ কি হবে 1-1 হচ্ছে, ঠিক আছে, অন টু হচ্ছে, ঠিক আছে, যেভাবে ডিফাইন করা হয়েছে। জাস্ট ওটাই একটু লিখে দিবি তাহলেই হয়ে যাবে। হেয়ার ইমেজ এফ, এফের ইমেজ সমান কি হচ্ছে 1 আর -1। ছবিটা দেখেই বুঝতে পারছি এইটা ইমেজ সেট কোনটা, যেখানে ম্যাপিং হয়েছে সেইটাকে 1 আর -1, তাহলে সেটাই হচ্ছে জি ড্যাশ। তাহলে ইমেজ সেট যখন রেঞ্জ সেটের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে এটাই হচ্ছে জি ড্যাশ, তার মানে ম্যাপিংটা অন টু। তাহলে এটা ইমপ্লাই করছে এফ ইজ অন টু, এফ অন টু।
এবার 1 1 দেখাবে কি করে? 1 1 হচ্ছে না সেটা দেখাবো কি করে? ম্যাপিংটা দেখেই বুঝতে পারছি যে ম্যাপিংটা 1 1 নয়, কারণ এই তিনটে এলিমেন্ট একই জায়গায় ম্যাপ করছে। ইভেন পারমুটেশন যেগুলো সব 1-এ যাচ্ছে, অড পারমুটেশন -1 যাচ্ছে। তাহলে ম্যাপিংটা যেভাবে ডিফাইন করেছি দেখে বুঝতে পারছি যে এটা 1 1 হচ্ছে না, বাট তোমাকে দেখাতে তো হবে। ছবি দেখে তুমি বুঝতে পারছো যে এটা 1 1 হচ্ছে না, বাট তোমাকে প্রমাণ তো ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে যে এটা 1 1 হচ্ছে না। ম্যাপিংটা কিভাবে দেখাবে তুমি 1 1 হচ্ছে না? দেখ, 1 1 দেখানোর জন্য আমি যে কথাটা বিশেষ করে এই হোমোমরফিজম বা আইসোমরফিজম চ্যাপ্টারে যেটা আমি বলি সবসময়, যে কার্নেল এফ নিয়ে ভাববি। 1 1 দেখানোর জন্য দেখ অনেক রকমভাবে ম্যাপিং 1 1 দেখানো যায়, ঠিক আছে। তার মধ্যে হোমোমরফিজম বা আইসোমরফিজম চ্যাপ্টারটাতে আমি বলেছিলাম কার্নেল এফ নিয়ে সহজে তুই ওটা 1 1 হচ্ছে কিনা দেখাতে পারবি। দেখ নাও, কার্নেল এফ সমান কি হবে? কার্নেল এফের এলিমেন্ট কারা হবে না? কার্নেল এফের এলিমেন্ট হবে আলফা S3 থেকে তুলবো সাজ দ্যাট এফ অফ আলফা কোথায় গিয়ে ম্যাপিং করবে না, এই জি ড্যাশ যেটা নিয়েছি এর আইডেন্টিটি থেকে ম্যাপ করবে। তো এর আইডেন্টিটি কে 1, তাহলে এর আইডেন্টিটি কে 1, তাহলে আলটিমেট কি হচ্ছে ইকুয়াল টু 1। ওকে, ইকুয়াল টু 1, বোঝাতে পারলাম? তাহলে কার্নেল এফকে আমরা এভাবে ডিফাইন করলাম। তাহলে এখানে 1 কি হচ্ছে? 1 ইজ দ্য আইডেন্টিটি অফ ক্যাপিটাল জি ড্যাশ। তাহলে এবারে আমাকে বল কার্নেল এফ এর মধ্যে তাহলে কি কি এলিমেন্ট আছে? 1-এ কে কে ম্যাপ করেছে? কার্নেল এফ এর মধ্যে কারা কারা আছে? 1-এ কে কে ম্যাপ করেছে না? 1-এ ম্যাপ করেছে ই 1 2 3 1 3 2 ইভেন পারমুটেশনগুলো। তার মানে কার্নেল এফ এর এলিমেন্ট হয়ে গেল ই 1 2 3 আর 1 3 2। দিস কার্নেল এফ এর মধ্যে এই তিনটে এলিমেন্ট আছে। আমরা কি একটা বিখ্যাত থিওরেম পড়ে এসেছিলাম, নিশ্চয়ই তোদের মনে আছে, যে যদি কার্নেল এফ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট দেয় তাহলে ম্যাপিংটা কি হয়? ইজ 1 1 হয়ে থাকে। হোমোমরফিজম চ্যাপ্টারে আমরা বিখ্যাত থিওরেম পড়ে এসেছিলাম, পরীক্ষাতে যেটা প্রায়ই আসে, যে কার্নেল এফ যদি কার্নেল এফের মধ্যে কেবলমাত্র যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে ম্যাপিংটা 1 1 হয়। তাহলে আমি দেখলাম কার্নেল এফের মধ্যে তিনটে এলিমেন্ট, শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট নেই। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি দেয়ারফর কার্নেল এফ নট ইকুয়াল টু দিস। শুধুমাত্র আইডেন্টিটি এই সেটের সঙ্গে সিঙ্গেলটন সেটের সঙ্গে ইকুয়াল হচ্ছে না, কারণ এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে। তার মানে এফ ইজ নট 1 1, তাহলে ম্যাপিংটা 1 1 হলো না। তাহলে যখনই এটা বলতে পারলাম যে ম্যাপিংটা তাহলে কি হচ্ছে, এই যে 1 1 হচ্ছে না, ম্যাপিংটা হোমোমরফিজম হয়েছে, 1 1 হচ্ছে না, তার মানে মোনোমরফিজম হবে না, ঠিক আছে। আবার ম্যাপিংটা হোমোমরফিজম হয়েছে, অনটু হয়েছে, তার মানে এপিমরফিজম হবে। এটাই তো দেখাতে বলেছিল যে এটা এপিমরফিজম হবে কিন্তু মোনোমরফিজম হবে না, ঠিক আছে। তাহলে এই কনক্লুশনটা লিখে দে। দেয়ারফর বা হেন্স এফ ইজ an epimorphism but not monomorphism. ওকে, আশা করি বোঝাতে পারলাম কিভাবে অঙ্কটা 1 1 2 কিভাবে দেখালাম আর 1 1 হচ্ছে না এটা কিভাবে দেখালাম। এবারে একটা আমার বক্তব্য আছে এখানে, তোরা দেখ এই যে কোশ্চেনটা পড়েছে ক নম্বর রয়েছে? মাত্র 2 নম্বর। এগুলো 2 নম্বরের কোশ্চেন, এবং কোশ্চেনটা কিভাবে বলেছে? গিভ অ্যান এক্সাম্পল। তার মানে তোমাকে একটা এক্সাম্পল দিতে বলেছে অফ অ্যান এপিমরফিজম হুইচ ইজ নট এ মোনোমরফিজম। তাহলে তুই যদি কোশ্চেনের কথা শুধু ভাবিস, কোশ্চেন অনুযায়ী তোকে যদি ভাবতে বলা হয়, তাহলে তুই যদি এইটা লিখে দিস তাহলেই হয়ে যাবে। কারণ তোকে একটা এক্সাম্পল দিতে বলেছে, তোকে তো জাস্টিফিকেশন করতে বলেনি। তোকে কি বলেছে যে তুমি জাস্টিফিকেশন করে দেখাও যে হ্যাঁ ওই ম্যাপিংটা এপিমরফিজম হচ্ছে, মোনোমরফিজম হচ্ছে না। সেটা কিন্তু কোশ্চেনে একবারও বলেনি,
ওকে, বাট শুধুমাত্র এক্সাম্পল দিলেই 2 নম্বর দিয়ে দেবে, এটাও ভাবতে খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে তোদের মেদিনীপুর কলেজের কথা বলছি। অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেনে কি হয়, ওখানে লেখা থাকে, যদি শুধুমাত্র এক্সাম্পল জানতে চায় 1 নম্বর দেয়া হয়, আর যখনই 2 নম্বর দিয়ে দিল তখন লিখে দেয় জাস্টিফিকেশান। তখনই ওরা লিখে দেয় কোশ্চেনে যে তুমি প্রপার জাস্টিফিকেশান করে দেখাও যে তুমি যে এক্সাম্পলটা দিলে সেটা ঠিকঠাকভাবে এই স্টেটমেন্টটাকে স্যাটিসফাই করছে। কি বললাম বুঝেছিস? তো আমার মনে হয় যেহেতু তোদের কলেজটা মেদিনীপুর কলেজ, অটোনোমাস কলেজ, হ্যাঁ, শুধু এক্সাম্পলটা লিখে দিয়ে আসলে 2 নম্বর নাও দিতে পারে। আবার যদি স্যারের মনে হয় যে না, ছেলেটাকে তো আমি তো কোশ্চেনে শুধু এক্সাম্পলই চেয়েছি, জাস্টিফিকেশান চাইনি, সে তো এক্সাম্পল দিয়েছে, 2 নম্বর দিয়ে দিতেও পারে। এটা বাবা আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কোন স্যার খাতা দেখছে তা বা তার মেন্টালিটিটা কেমন। ঠিক আছে, তো যাক, লজিক্যালি শুধু এক্সাম্পলের জন্য 1 নম্বর দেওয়া উচিত, আর 2 নম্বর তখনই দেয়া হয় যখন ওই জাস্টিফিকেশনের গল্পটা আসে। ঠিক আছে, তো যদি পসিবল হয় জাস্টিফিকেশনটা করে দিবি। ঠিক আছে, ওকে, কি বললাম বুঝেছিস? আচ্ছা, অঙ্কটা বুঝেছিস রে বাবা? চল তাহলে আমি নেক্সট অঙ্কতে যাব, জলদি রিপ্লাই কর, জলদি রিপ্লাই কর, বুঝেছিস? জলদি চ্যাটে রিপ্লাই কর। ওকে, ঠিক আছে, ওকে, চলো তাহলে এবারে দেখ। এবারে এই অঙ্কটা খুব ভালো, অঙ্কটা বেশ ভালো লেগেছে আমার, খুব ভালো অঙ্কটা। কি বলছে? প্রমাণ করো Q-0, মানে এখানে সরি প্রমাণ না, এখানে দেখ আবার জাস্টিফাই লিখে দিয়েছে, দেখেছিস? দেখ এই কোশ্চেনে জাস্টিফাই লিখে দিয়েছে যে ইজ Q-0, মানে রেশনাল নাম্বার থেকে 0, এটা কি সাইক্লিক গ্রুপ হবে? তাহলে জাস্টিফাই মানে তুমি এটাকে প্রমাণ করে দেখাও। তুমি জাস্ট বলে দিলে যে আমি এখানে জেনারেটর কোনো কিছু পাচ্ছি না, স্বাভাবিক কথা, রেশনাল নাম্বার তো আমরা কোনো জেনারেটর পাবো না। যে এলিমেন্টটা দিয়ে বা কোনো একটা পার্টিকুলার রেশনাল নাম্বারের পাওয়ার দিয়ে, কোনো একটা রেশনাল নাম্বার দিয়ে আমি গোটা ওই সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। ঠিক আছে, তো মানে এর জেনারেটর আমরা খুঁজে পাবো না, তাহলে এর জেনারেটর খুঁজে পাবো না মানে এটা সাইক্লিক গ্রুপ হবে না। ঠিক আছে, বাট ওভাবে লিখলে হবে না, তোমার এখানে লিখে দিয়েছে জাস্টিফাই। তো এই জন্য তোকে আগের কোশ্চেনটাতে আমি বললাম যে কোনো কারণে হয়তো ভুলে গেছে কোশ্চেনে জাস্টিফাইটা লিখতে, তো জাস্টিফিকেশান করে দেওয়াটাই ভালো। আচ্ছা দেখ, Q-0 মানে রেশনাল নাম্বার থেকে 0কে বাদ দাও, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা কি একটা সাইক্লিক গ্রুপ হবে কি হবে না জানতে চেয়েছে। খুব ভালো একটা কোশ্চেন। ওকে, যখন ক্লাস নিয়েছি আমি তোদের, ওকে, তোদের তো গ্রুপ থিওরিতে কম লেকচার নেই, প্রচুর ক্লাস নিয়েছি গ্রুপ থিওরিতে নিয়ার অ্যাবাউট বোধহয় 50টার কাছাকাছি ক্লাস আছে, অ্যানালিসিসেও 50টার কাছাকাছি ক্লাস আছে, জিওমেট্রিতেও তাই 50টার কাছাকাছি ক্লাস আছে, অ্যাপ্রক্স মোটামুটি 140 থেকে 150 বা 2-1টা কম বেশি হতে পারে। ওকে, ক্লাস নিয়েছি, তখন এই কথাটা একবার বলেছিলাম, আর একটা ছোট্ট অঙ্কতে কথাটা আমি বলেছিলাম। তো যাক, আর একবার বলছি, মন দিয়ে দেখ এর প্রুফটাকে কিভাবে করছি, খুব ভালো একটা অঙ্ক কিন্তু। ওকে, Q-0 এটা সাইক্লিক গ্রুপ হবে কিনা জানতে চেয়েছে, ভালো কথা, কন্ট্রাডিকশানে প্রুফ করব। ওকে, আমি ধরে নেব এটা সাইক্লিক গ্রুপ। এটাকে 2 রকমভাবে প্রুফ করা যায়, এক, ইন্টিজারের থিওরিগুলোকে কাজে লাগিয়ে, সাইক্লিক গ্রুপের প্রপার্টিকে কাজে লাগিয়ে প্রুভ করা যায়, আর হোমোমরফিজম দিয়েও এটাকে প্রুভ করা যায়। ওকে, আমি ইন্টিজারের প্রপার্টিটাকে কাজে লাগিয়ে করছি। তো ধরে নে এটা একটা সাইক্লিক গ্রুপ, আমি ধরে নিচ্ছি ইফ পসিবল let Q-0
কমা ডট মানে মাল্টিপ্লিকেশন আর কি, ইজ এ সাইক্লিক গ্রুপ। ওকে, যখনই আমি এটাকে সাইক্লিক গ্রুপ বললাম তার মানে নিশ্চয়ই এর জেনারেটর আছে। ঠিক আছে, যখনই এটাকে আমি সাইক্লিক গ্রুপ বললাম তার মানে নিশ্চয়ই এর জেনারেটর আছে, বা জেনারেটর আছে মানে কি, এই সেটের কিউ মাইনাস জিরো মানে যেখান থেকে জিরোটাকে বাদ দিয়েছে, এই পজিটিভ রেশনাল নাম্বার বলাও যাবে না, জিরোটা বাদে বাকি সমস্ত যে রেশনাল নাম্বার, সেখান থেকে এমন একটা এলিমেন্ট আছে যার ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে আমি এই সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, মানে এর জেনারেটর আছে, যেহেতু আমি এটাকে সাইক্লিক গ্রুপ ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি দেন দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার নন জিরো, জিরো যেহেতু থাকছে না, এ নন জিরো রেশনাল নাম্বার আর ধরলাম সাজ দ্যাট, যেটা অবশ্যই জিরো হবে না, সাজ দ্যাট না কি হবে, কিউ মাইনাস জিরো এটা ইকুয়াল টু জেনারেটর আর, দিস আর ওকে জেনারেট করছে, আর যদি ওকে জেনারেট করে তার মানে আর টু দি পাওয়ার এন, যেখানে আর বিলংস টু জেড, দিস। একটু সাইক্লিক গ্রুপের জিনিসগুলো মনে করার চেষ্টা কর। তাহলে যেহেতু আমি সাইক্লিক গ্রুপ ধরে নিয়েছি তার মানে এর জেনারেটর আছে এবং সেটা এমনভাবে থাকছে। এবারে কথা হচ্ছে এই আর হচ্ছে কী ধরনের নাম্বার, না একটা হচ্ছে নন জিরো রেশনাল নাম্বার। নন জিরো কেন, না জিরোটাকে আমাকে বাদ দিয়েছি তাই, এখানে কোশ্চেনে বলা আছে তাই নন জিরো রেশনাল নাম্বার। তাহলে যেহেতু আর একটা নন জিরো রেশনাল নাম্বার, তাহলে আর একটা রেশনাল নাম্বার তার স্ট্যান্ডার্ড ফর্ম বা দেখতে কেমন হয়, না এ বাই বি এইরকম ফর্মে থাকে, হয় আর কি হয়ে থাকে, এ আর বি এরা ইন্টিজার হয়ে থাকে এবং বিটা জিরো হওয়া চলবে না, নট ইকুয়াল টু জিরো, এবং এদের জিসিডিটা ওয়ান হতে হয়। ঠিক আছে, এদের জিসিডিটাকে কি হতে হয়, ওয়ান হতে হয়, নিশ্চয়ই তোদের মনে আছে। হয় আর এ কমা বি দুটো হচ্ছে ইন্টিজার, বিটাকে নন জিরো হতে হবে, অ্যান্ড জিসিডি অফ এ বি ইকুয়াল টু ওয়ান। অ্যাকচুয়ালি জিসিডি অফ এ বি ইকুয়াল টু ওয়ান নিচ্ছি কেন, না তার কারণ হচ্ছে দেখ 1/3 এটা একটা রেশনাল নাম্বার, 1 আর 3 এর জিসিডি কত, দেখ 1। এবারে তুই যদি 2/4 লিখিস তখন সমস্যাটা কি হচ্ছে, 2 আর 4 এর জিসিডি কত 2, কিন্তু ব্যাপারটা কি হয়, এটা অ্যাকচুয়ালি কেটে যাবে, 2 আর 4 কেটে গিয়ে দেখ 1 বাই নিচে 2 আসবে। তো এই কাটাকুটিটা যাতে না হয় তার জন্য আমরা কি করেছি, জিসিডিটাকে 1, ওই দুটো নাম্বারে জিসিডি 1 ডিক্লেয়ার করে দিচ্ছি, তার মানে একদম পিওর রেশনাল নাম্বার, ওই কাটাকুটির পরের অবস্থা, কাটাকুটি করা যাবে এরকমটা নয়। ঠিক আছে, তাহলে আমি বললাম যে একটা রেশনাল নাম্বার আর সেটা দেখতে কেমন হবে, এমনটা হবে। কেন এমনটা হলো সেটাও আমি বললাম। ওকে, এবারে আমি একটা রেশনাল নাম্বার তুলে নিলাম, টেকিং 2q-0, অবশ্যই 2 একটা রেশনাল নাম্বার, কারণ আমি 2টাকে 2/1 আকারে লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 2 আমি নিতে পারি, একটা রেশনাল নাম্বার এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, জেনারেটর এই কথাটার মানে কি, জেনারেটর এই কথাটার মানে হচ্ছে ওই সেটের সমস্ত এলিমেন্ট ওই আর এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারবো, এটাই তো জেনারেটর কথাটার মানে সাইক্লিক গ্রুপের। তাহলে 2 যদি একটা q-0 এই সেটের এলিমেন্ট হয় আর এই সেটের জেনারেটর আর হয়, তার মানে নিশ্চয়ই আমি একটা পজিটিভ ইন্টিজার পাবো, একটা ইন্টিজার, পজিটিভ না একটা ইন্টিজার পাবো, পজিটিভ ইন্টিজার না, এন তো ইন্টিজার, তাহলে একটা ইন্টিজার পাবো, যে ইন্টিজারের জন্য কি হবে, ইন্টিগ্রাল পাওয়ার হলে সেটা কি হবে, এই দুইয়ের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি দেন দেয়ার এক্সিস্ট একটা ইন্টিজার n বিলংস টু জেড পাবো, সাজ দ্যাট যার জন্য কি হবে না 2 ইকুয়াল টু আর টু দি পাওয়ার n এমনটা হবে, 2 ইকুয়াল টু আর টু দি পাওয়ার n এমনটা হবে। আশা করি বোঝাতে পারলাম যে কেন এটা লিখলাম, না যেহেতু 2 একটা রেশনাল নাম্বার আর আমি বললাম
এই সেটের সমস্ত এলিমেন্ট তার জেনারেটর আর, মানে আর এর পাওয়ার আকারে লিখতে পারবো তাহলে 2k। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমি এমন একটা ইন্টিজার পাবো যার জন্য কি হবে 2 = r⁴ এমন পাবো। যদি তাই হয় আর মানে কি a/b, তার মানে a/b n = 2। এবারে আমি এখানে বলেছি n হচ্ছে একটা ইন্টিজার। n যদি ইন্টিজার হয় তাহলে কি সিচুয়েশান, 3টে সিচুয়েশান আসতে পারে। কি না, ইন্টিজার বলছি মানে নেগেটিভ ইন্টিজার হতে পারে, একটা কি হতে পারে n এর ভ্যালু 0 হতে পারে, আর একটা হচ্ছে জেড প্লাস মানে পজিটিভ ইন্টিজার হতে পারে, আর একটা হচ্ছে জেড মাইনাস এটা হতে পারে। আমি জানি না, আমি বলেছি একটা ইন্টিজার পাবো, বাট ইন্টিজারটা পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার না 0 সেটা আমি জানি না। ঠিক আছে, কি হবে, তার মানে যখনই আমি বললাম একটা ইন্টিজার পাবো, সেই ইন্টিজারের কেসে এতগুলো কেস আসতে পারে। এবার আমাকে একটা একটা করে কেস ভাবতে হবে। ঠিক আছে, কেস 1, ধরে নিলাম এই এনটা হচ্ছে >0 মানে পজিটিভ ইন্টিজার, এটার জন্য আমি ভাবছি, প্রথমে আমি এটার জন্য ভাবছি পজিটিভ ইন্টিজার n >0। তাহলে কি সিচুয়েশান হচ্ছে আমরা একটু দেখি। আমি ধরে নিলাম n >0। ঠিক আছে, আচ্ছা n যদি >0 হয়, এই যে রেজাল্টটা পেয়েছি এই রেজাল্টটাকে এবারে একটু আমরা সিম্পলিফাই করে দেখি কি পাচ্ছি। তাহলে নাও আমি পেয়েছি এখান থেকে a/b n = 2, তার মানে a⁴ n = 2b⁴n। ওকে, একটু ইন্টিজারের প্রপার্টিগুলো কাজে লাগা। আচ্ছা, b⁴n এর সঙ্গে 2 গুণ আছে, 2 মাল্টিপেল আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে সিন্স 2 ডিভাইডস, এটা যদি হয় তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, যেহেতু 2 গুণ আছে আর এটা মানে হচ্ছে a⁴n, তার মানে 2 নিশ্চয়ই a⁴n কেও ডিভাইড করবে। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি 2 ডিভাইডস a⁴n। তাহলে 2 যদি a⁴n কে ডিভাইড করে তার মানে নিশ্চয়ই 2 ডিভাইডস a, 2 তাহলে a কেও ডিভাইড করবে। ওকে, জাস্ট ইন্টিজারের প্রপার্টি, আর কিছু না। 2 যদি a⁴n কে ডিভাইড করে তাহলে 2 কি হচ্ছে, ডিভাইড করছে কাকে, a কে। আশা করি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। ঠিক আছে, আচ্ছা 2 যদি ডিভাইড করে a কে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দিস 2 ডিভাইডস a, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে a কে 2 দিয়ে যদি ভাগ করি কোনো একটা ইন্টিজার পাবো। a কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, কোনো একটা ইন্টিজার পাবো, তাই তো। তাহলে 2 যেহেতু ডিভাইডস a, তার মানে আমি বলতে পারি দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার কে সাজ দ্যাট, আচ্ছা সাজ দ্যাট ইন্টিজার পাচ্ছি মানে a = কি হবে 2k হচ্ছে, সাজ দ্যাট a = 2k। শুধু ইন্টিজারের প্রপার্টি কাজে লাগাচ্ছি, নাম্বার থিওরি। তাহলে কি পেলাম আমি, a = 2k এমন একটা রেজাল্ট পেলাম। ঠিক আছে, নাও এবারে দেখ a = 2k, এই যে রেজাল্টটা পেলাম এখান থেকে আমি কি পাচ্ছি দেখ, a⁴n = 2 বোথ সাইডে, হ্যাঁ দেখ তো বোথ সাইডে n করে দিলাম, আর কিছু না। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি। ওকে, আচ্ছা এবারে এখান থেকে একটু দেখে নে, এই জায়গাটা থেকে আমি একটা রেজাল্ট পাচ্ছিলাম a⁴n মানে হচ্ছে 2b⁴n, a⁴n মানে হচ্ছে 2b⁴n, হ্যাঁ 2b⁴n। দেখ এখান থেকে এমনটা রেজাল্ট পেয়েছি। তাহলে আচ্ছা এটাকে 1 নম্বর দিয়ে দে, নইলে পরে খুঁজে পাবি না, এটাকে 1 নম্বর দিয়ে দে। তাহলে a⁴n মানে 2b⁴n, 2b⁴n, এটা 2n k⁴n, এমনটা পাচ্ছি। দেখ তো রে বাবা, তাহলে এই 2টাকে এদিকে পাঠিয়ে দে, তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, মানে 2n - 1 দিস = b⁴n, এমনটা পাচ্ছি। তাহলে এই k⁴n এর সঙ্গে 2 এর পাওয়ারে কিছু একটা আছে, তার মানে 2 ডিভাইডস 2k - 1
সরি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে টু দি পাওয়ার n, কারণ এর সঙ্গে 2 এর পাওয়ারে কিছু আছে মানে কি 2 এটাকে ডিভাইড করবে, কোনো সমস্যা নেই। তা এ যদি এটাকে ডিভাইড করে আর এটা সমান হচ্ছে বি টু দি পাওয়ার n, তার মানে 2 বি টু দি পাওয়ার n কেও ডিভাইড করছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি 2 ডিভাইডস বি টু দি পাওয়ার n। 2 যদি বি টু দি পাওয়ার n কে ডিভাইড করে তাহলে 2 নিশ্চয়ই b কে ডিভাইড করবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, দেয়ারফর একবার পেলাম আমি 2a কে ডিভাইড করছে, আর একবার পেলাম 2b কে ডিভাইড করছে। তাহলে দেয়ারফর 2 ডিভাইডস a অ্যান্ড 2 ডিভাইডস b। তাহলে 2 যদি a কে ডিভাইড করে, 2 যদি b কে, সরি 2a কেও ডিভাইড করছে, 2b কে ডিভাইড করছে, তার মানে 2টা কমন ডিভাইজার। তা 2 যদি কমন ডিভাইজার হয় তার মানে জিসিডি অফ এ বি, এদের জিসিডি তাহলে কি হবে, গ্রেটার ইকুয়াল টু 2। 2 হচ্ছে কমন ডিভাইজার যদি হয় তাহলে ওদের জিসিডি কি হবে, গ্রেটার ইকুয়াল টু 2। ওকে, যদি এদের জিসিডি গ্রেটার ইকুয়াল টু 2 হয় তার মানে তো কন্ট্রাডিকশন। কেন, আমি প্রথমে বলেছি জিসিডি অফ এ বি ইকুয়াল টু 1, তার মানে আমরা একটা কন্ট্রাডিকশনে পৌঁছে গেলাম। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন অ্যাজ জিসিডি অফ এ বি ইকুয়াল টু 1। তার মানে আমি যে এই যে n গ্রেটার ইকুয়াল টু 0 কেসটা ধরলাম, n গ্রেটার ইকুয়াল টু 0, এইটা হওয়া পসিবল নয়। n গ্রেটার ইকুয়াল টু 0 যে ধরলাম এইটা হওয়া পসিবল নয়। ঠিক আছে, তাহলে আমি দেখলাম এই কেসটা হলো না। ওকে, এবার n যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে কি সিচুয়েশন হবে সেটা একটু দেখছি, কারণ আমরা কন্ট্রাডিকশানে পৌঁছে গেছি। তার মানে নিশ্চয়ই আমরা যে n গ্রেটার ইকুয়াল টু 0 ধরেছি এই কেসের জন্য সেটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, লিখে দে, দেয়ারফর n গ্রেটার 0 ইজ নট পসিবল। ওকে, আচ্ছা এবার আমি কেস 2 কে ভাবছি। ঠিক আছে, আচ্ছা কেস লিখেছিলাম কি, হ্যাঁ কেস 1 লিখেছিলাম। কেস 2, লেট n লেস 0, লেট n লেস 0 যদি হয়, n হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, তার মানে আমি n কে লিখলাম মাইনাস m এই ফর্মে, হয় আর m হচ্ছে গ্রেটার 0, তাহলে কোনো সমস্যা নেই। n ইকুয়াল টু মাইনাস m, মাইনাস থাকলো m পজিটিভ, মানে এটা একটা নেগেটিভ নাম্বার, n তো নেগেটিভ নাম্বার, তাহলে নেগেটিভ, কোনো সমস্যা নেই। তাহলে দেন আমি কি পাচ্ছিলাম, এই যে রেজাল্টটা পেয়েছিলাম দিস 1 নম্বর যে রেজাল্ট, এখান থেকে কি পাচ্ছে, দেন a বাই বি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু ছিল 2, তার মানে a বাই বি হোল টু দি পাওয়ার n এর জায়গায় বসালাম মাইনাস m ইকুয়াল টু 2, তার মানে এটা b বাই a হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু 2 এমন পেলাম। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, b বাই a হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু 2 এমন একটা রেজাল্ট আমি পেয়েছি। ওকে, যেখানে mটা কি একটা পজিটিভ নাম্বার, m গ্রেটার 0 একটা পজিটিভ নাম্বার। এবার পজিটিভ নাম্বারের জন্য এই যে n যদি গ্রেটার 0 হয়, পজিটিভ নাম্বার যদি হয়, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি পজিটিভ নাম্বারের জন্য এই রেজাল্টটা কি বলে পসিবল নয়। তাহলে এবারে যখন আমি এখানে পজিটিভ নাম্বারে পৌঁছে গেলাম, তাহলে ওই একই রকমভাবে আমি m এর জন্য প্রমাণ করে দিতে পারি, সেটা আর দেখানোর দরকার নেই। আর m এর জন্য প্রমাণ করা মানে আলটিমেট n এর জন্য প্রমাণ করা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আর দেখানোর দরকার নেই, সিমিলার ওয়েতে আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি বাই সিমিলার আর্গুমেন্টস, বাই সিমিলার আর্গুমেন্টস উই সে দ্যাট, আমরা কি বলতে পারি না 2a কে ডিভাইড করবে অ্যান্ড 2b কে ডিভাইড করবে, যেটা ইমপ্লাই করবে জিসিডি অফ এ বি গ্রেটার ইকুয়াল টু 2, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। ওকে, যখনই আমি m বললাম, mটা কি পজিটিভ ইন্টিজার, m তো গ্রেটার 0 পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, আচ্ছা m পজিটিভ ইন্টিজার গ্রেটার 0 বা পজিটিভ ইন্টিজার লেখাটা বেটার, m ইজ এ
পজিটিভ ইন্টিজার, এম হচ্ছে পজিটিভ ইন্টিজার। তাহলে যখনই আমি পজিটিভ ইন্টিজারে পৌঁছে গেলাম তার মানে কি আগের কেসে পৌঁছে গেলাম, তাহলে ওই একই জিনিস আর প্রুভ করার দরকার নেই। হ্যাঁ, ওখানে এ বাই বি ছিল, বলতে পারিস এখানে এ বাই বি হোল টু দি পাওয়ার এন ছিল, ওখানে বি বাই এ হোল টু দি পাওয়ার এম এসছে, একই ব্যাপার। এ বি আরবিটারি ইন্টিজার, ঠিক আছে, এ বি হচ্ছে আরবিটারি ইন্টিজার, শুধু বিটাকে নট ইকুয়াল টু 0 বলে দিয়েছিলাম, আর জিসিডি অফ এ বি ইকুয়াল টু 1 হতে হবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, আচ্ছা এই জায়গাটাতে দেখ আরেকটা জিনিস বলে দিলে ভালো হতো, যখন আমি বি বাই এ পাচ্ছি, এটা নট ইকুয়াল টু 0 এটাও ডিক্লেয়ার করে দিলে, এটাও নট ইকুয়াল টু 0 হলে সবচেয়ে বেটার হতো। কেন বলতো? কারণ এই কেসে যখন আমি এ বাই বি নিলাম তখন বি নট ইকুয়াল টু 0 কোনো সমস্যা নেই, এখানে এ 0 হতে পারে, বাট এই কেসে যখন 2 নম্বর কেসে যখন বি বাই এ লিখলাম তখন কি হচ্ছে, ডিনোমিনেটর এ চলে আসছে, আর আমি যেভাবে কনস্ট্রাকশন করেছি সেই অনুযায়ী যদি বলি এ তো এ আর বি ইন্টিজার বলেছি, তাহলে 0 হতে পারে, বাট 0 যখন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। তাহলে আরও ভালো হয় এখানে তুই উল্লেখ করে দে এটাকেও নট ইকুয়াল টু 0, বিও নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা নেই। ওই অ্যাকচুয়ালি পরের কেসের জন্য এ নট ইকুয়াল টু 0টা প্রয়োজন আর কি। আচ্ছা, তাহলে আমরা সিমিলার আর্গুমেন্টে দেখলাম যে এটা হুইচ কন্ট্রাডিকশন অ্যাজ জিসিডি অফ এ বি ইকুয়াল টু 1, যেহেতু জিসিডি অফ এ বি কন্ট্রাডিকশন, যেহেতু জিসিডি অফ এ বি 1, তার মানে দেয়ারফর এন লেস 0 এটাও পসিবল নয়, এন লেস 0 ইজ নট পসিবল। তাহলে আমি দেখতে পাচ্ছি যে পজিটিভ ইন্টিজারও হচ্ছে না, নেগেটিভ ইন্টিজার হচ্ছে না, তার মানে এন এর ভ্যালু 0 ছাড়া কোনো উপায় নেই, না এন পজিটিভ ইন্টিজার হলো না এন নেগেটিভ ইন্টিজার হলো, তার মানে 0 ছাড়া উপায় নেই, তার মানে এন এর ভ্যালু 0, এন এর ভ্যালু তাহলে কি হচ্ছে 0, তাহলে এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হচ্ছে, তাহলে দেয়ারফর এন ইকুয়াল টু 0 অ্যান্ড এন যদি 0 হয় তাহলে তুমি কি পাচ্ছ, এই এন যদি 0 হয় এই রেজাল্টটা থেকে তুমি কি পাচ্ছ, 2 ইকুয়াল টু আর টু দি পাওয়ার 0 পাচ্ছ, 2 ইকুয়াল টু আর টু দি পাওয়ার 0, আর টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 2 ইকুয়াল টু 1 এটা কখনো সম্ভব, 2 ইকুয়াল টু 1 এটা কখনো সম্ভব নয়, হুইচ ইজ ইম্পসিবল, হুইচ ইজ ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়। তার মানে আমি বলতে চাইলাম আমি যে প্রথমে ধরে নিয়েছিলাম এই যে ইফ পসিবল এটা একটা সাইক্লিক গ্রুপ, তার মানে এর একটা জেনারেটর আছে আর, যেখানে এন হচ্ছে ইন্টিজার, তার মানে আমি কি দেখলাম না এখানে এমনটা কোনোদিন পসিবল নয়, এই সেটের জন্য এটা কখনো পসিবল নয়, কোনো একটা এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে ওই সেটের সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করা পসিবল, এটা সম্ভব নয়, ঠিক আছে, কারণ এইটা যদি হয় তবে তো সাইক্লিক, বাট এটা হলে কি দেখতে পাচ্ছি, এই রেজাল্টটা যদি হয় আমি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে 2 ইকুয়াল টু 1 হচ্ছে, দুনিয়াতে কোনো ম্যাথে এটা সম্ভব নয়, একমাত্র ভুল অঙ্ক করলে সম্ভব, তাহলে 2 ইকুয়াল টু 1 এটা কোনোদিন সম্ভব নয়, তাই 2 ইকুয়াল টু 1 এই যে ইম্পসিবল একটা ইভেন্ট তৈরি হয়েছে কেন, তার কারণ হচ্ছে তুমি যে ধরে নিয়েছিলে এটা একটা সাইক্লিক গ্রুপ আর হচ্ছে তার জেনারেটর, তাহলে তোমার ধরাটা ভুল ছিল, তার মানে এটা সাইক্লিক গ্রুপ হতে পারে না, ঠিক আছে, তাহলে লিখে দে, তাহলে দেয়ারফর নো সিঙ্গেল এলিমেন্ট can generate the set q minus 0 this, তাহলে আমরা এমন কোনো সিঙ্গেল এলিমেন্ট পাবো না ক্যান জেনারেট দ্য সেট দিস, ঠিক আছে, তার মানে এটা সাইক্লিক নয়, তাহলে হেন্স কিউ কমা এই যে সরি দিস মাল্টিপ্লিকেশন ইজ নট এ সাইক্লিক গ্রুপ, এটা সাইক্লিক গ্রুপ হবে না। বল বুঝেছিস রে বাবা, জলদি রিপ্লাই কর, খুব ভালো একটা অঙ্ক ছিল।
বুঝেছিস? বা কারোর যদি কোথাও ডাউট থাকে বলে ফেল, এরপরে নেক্সট অঙ্কতে যাব আমি। জলদি রিপ্লাই করে বাবা চ্যাটে, বুঝেছিস? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এইটাকে হোমোমরফিজম দিয়েও প্রুভ করা যায়, ঠিক আছে? এটা হোমোমরফিজমের প্রপার্টি দিয়েও প্রুভ করা যায়। চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে কি বলছে, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনফাইনাইট গ্রুপ। তাহলে একটা ইনফাইনাইট গ্রুপ, তার এক্সাম্পল দাও হুইচ কন্টেন্স এ নন ট্রিভিয়াল ফাইনাইট সাইক্লিক গ্রুপ। মানে একটা ইনফাইনাইট গ্রুপের এক্সাম্পল দাও যে ইনফাইনাইট গ্রুপের একটা নন ট্রিভিয়াল, যে ইনফাইনাইট গ্রুপের একটা নন ট্রিভিয়াল ফাইনাইট সাইক্লিক গ্রুপ আছে। তার মানে তোমাকে জানতে চেয়েছে একটা ইনফাইনাইট গ্রুপ, এমন একটা ইনফাইনাইট গ্রুপ নাও যার একটা নন ট্রিভিয়াল ফাইনাইট সাইক্লিক গ্রুপ আছে। ঠিক আছে, সলিউশন। কমপ্লেক্স নাম্বার সি স্টার ডট ইজ অ্যান ইনফাইনাইট গ্রুপ। সি স্টার মানে কমপ্লেক্স নাম্বারের কথা বলছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইনফাইনাইট গ্রুপ। আচ্ছা, সি স্টারের মধ্যে জিরোটা ছাড়া, হোয়ার সি স্টার মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার বাট জিরোটা বাদ দিয়ে। এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনফাইনাইট গ্রুপ হবে, এটা আমাদের জানা একটা এক্সাম্পল। এবার এর একটা ফাইনাইট সাবসেট নিয়ে নিই। লেট এইচ ইকুয়াল টু 1 আর -1 নিলাম। নন ট্রিভিয়াল, তাহলে দুটো এলিমেন্ট আছে, নন ট্রিভিয়াল হয়ে গেল। ফাইনাইট, দুটো এলিমেন্ট, তার মানে ফাইনাইট হলো। এবারে এইটা সাইক্লিক গ্রুপ হচ্ছে কিনা আমাকে চেক করার বিষয়বস্তু আছে, এইটা সাইক্লিক গ্রুপ হচ্ছে কিনা। ঠিক আছে, গ্রুপ তো হবে, দেখেই বুঝতে পারছিস তোরা। ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, দেখ সবগুলোই এক্সিস্ট করছে। ঠিক আছে, এবার এটা সাইক্লিক গ্রুপ হচ্ছে কিনা সেটা হচ্ছে আমার দেখার বিষয়বস্তু। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন রেসপেক্টে দরকার পড়ে একটু দেখে নিতে পারিস ওই যে ক্যালি টেবিল দিয়ে। তাহলে এটা 1, এটা -1, এটা -1, তাহলে ওটা 1 -1, এটা -1 আর এটা 1। তাহলে ক্যালি টেবিল থেকে এটা দেখতে পাচ্ছি ক্লোজড হবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু মুখে বলে দিচ্ছি এটা ক্লোজড হবে, কারণ এর মধ্যে সব ওই সেটেরই এলিমেন্ট, আর এগুলো সব একটা ইন্টিজার। ইন্টিজার যদি হয় অলওয়েজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। ঠিক আছে, ওর জন্য আমার আলাদা করে দেখানোর দরকার নেই, কারণ অ্যাসোসিয়েটিভ দেখাতে গেলে 3টে এলিমেন্ট লাগবে, আছে তো 2টো এলিমেন্ট। ঠিক আছে, ওই আগের ক্লাসে একটা বলেছিলাম, তাহলে অ্যাসোসিয়েটিভ দেখাবো কি করে তার মেকানিজম বলেছিলাম, আছে তো যেহেতু 2টো এলিমেন্ট। আচ্ছা, তাহলে দেখানোর দরকারও নেই, যেহেতু আমরা কি জানি ইন্টিজার অলওয়েজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয়ে গেল। এর আইডেন্টিটি যদি বলিস, এর আইডেন্টিটি কে হবে? 1, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 1 হচ্ছে আইডেন্টিটি। আর ইনভার্স যদি বলিস, প্রত্যেকটা এলিমেন্ট নিজেই নিজের ইনভার্স। কেন না, 1-এর সঙ্গে 1 গুণ করলে এইটা, -1-এর সঙ্গে -1 গুণ করলে আইডেন্টিটি দিস। ওকে, তাহলে 1-এর ইনভার্স হচ্ছে 1, আবার -1-এর ইনভার্স হচ্ছে -1। ঠিক আছে, বা এই দেখ না, এখান থেকে যদি দেখিস, এই যে এখানে রয়েছে -1, আইডেন্টিটি 1, এখানে চলে যায়, গিয়ে এর মাথা থেকে আছে দেখ, তাহলে এই আইডেন্টিটি রয়েছে এখানে -1, এর মাথা থেকে -1, তার মানে -1-এর ইনভার্স -1। আবার 1 যদি দেখিস, এই 1 আইডেন্টিটি এইটা পেয়েছি, এর মাথা থেকে আছে 1। যেভাবে তোদের মনে হবে। হ্যাঁ, অনুশ্রী হাত তুলেছিস রে বাবা, কিছু বলবি? ভুল করে হাত তুলেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা গ্রুপ হবে, ঠিক আছে। বাট সাইক্লিক হচ্ছে কি না সেটা দেখ, এর জেনারেটর আছে, তাহলে নাও হ্যাঁ -1 মানে -1 স্কোয়ার ইকুয়াল টু 2, তার মানে -1 সরি -1 2 নয় রে বাবা, ঠিক আছে, -1 2 না, -1 হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে -1 ইকুয়াল টু 1, তার মানে আলটিমেট দেখ -1 ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে 2 3 4 5 যাই নিয়ে না কেন দেখ 1 আর -1কে ফিরিয়ে দিচ্ছে, তার মানে -1 জেনারেটর, দেয়ারফর -1 ইজ দ্য জেনারেটর অফ এইচ, আর -1 জেনারেটরের অর্ডার কত, অ্যান্ড এইচ এটা জেনারেটর হলো। তাহলে নাও আমরা দেখতে পাচ্ছি এইচের অর্ডার কত 2, তাহলে অর্ডার অফ এইচ ইকুয়াল টু 2, অ্যান্ড -1 অর্ডার কত দেখ, -1 1 মানে আইডেন্টিটি এলিমেন্ট, 1টাই তো আইডেন্টিটি, তাহলে 1 দিচ্ছে মানে একে দুবার নিলে 1 পাচ্ছিস, তার মানে -1 অর্ডার কত হয়ে গেল 2 হয়ে গেল, অ্যান্ড অর্ডার অফ -1 ইকুয়াল টু 2, তাহলে সাইক্লিক গ্রুপের মানে গ্রুপের অর্ডারও হচ্ছে 2, আবার জেনারেটরের অর্ডারও 2, এটা জেনারেটর পেয়েছি, আচ্ছা জেনারেটর, হ্যাঁ তার মানে এটা কি হয়ে গেল, আচ্ছা জেনারেটর বলে দেওয়া মানে তো সাইক্লিক গ্রুপ হয়ে গেল, এখানে জেনারেটর লেখাটা উচিত হয়নি, ঠিক আছে, হ্যাঁ এখান থেকে বল, ঠিক আছে, জেনারেটর লিখে দিচ্ছি মানে কি ওটা সাইক্লিক গ্রুপ হয়ে গেল। নাও অর্ডার অফ এইচ ইকুয়াল টু 2, এবং ওর মধ্যে একটা এলিমেন্ট পেয়েছি যার অর্ডার 2, তার মানে -1 হচ্ছে ওর জেনারেটর, ঠিক আছে, তার মানে জেনারেটর পেয়েছি মানে এইচটা কি হয়ে গেল, ইজ এ নন ট্রিভিয়াল ফাইনাইট সাইক্লিক সাবগ্রুপ, হ্যাঁ অফ সি কমা স্টার, ঠিক আছে। তাহলে এটা ছিল একটা ইনফাইনাইট গ্রুপ, তার একটা নন ট্রিভিয়াল ফাইনাইট সাইক্লিক সাবগ্রুপ পেয়েছি, যেটা ওর মধ্যে ঢুকে বসে আছে, ঠিক আছে, ছোট্ট একটা অঙ্ক ছিল। আচ্ছা আমাকে এবার একটা কথা বলতো, একটা গ্রুপ নিজে সাইক্লিক নয়, বাট তার যতগুলো প্রপার সাবগ্রুপ আছে তারা সবাই সাইক্লিক, এরকম একটা এক্সাম্পল দে। আমি বললাম একটা গ্রুপ নিজে সাইক্লিক নয়, বাট তার অবশ্য সেটা ফাইনাইট, ঠিক আছে, ফাইনাইট, এমন একটা ফাইনাইট গ্রুপ নে যে নিজে সাইক্লিক নয়, বাট তার যতগুলো প্রপার সাবগ্রুপ আছে তারা সাইক্লিক। এক্সাম্পল বল, কোন গ্রুপ, কোন এমন গ্রুপ আছে, এটা কোন গ্রুপটা, যে গ্রুপটা নিজে ফাইনাইট নন সাইক্লিক, বাট তার যতগুলো প্রপার সাবগ্রুপ আছে তারা সাইক্লিক। জলদি রিপ্লাই কর দেখি চ্যাটে, দেখি কে বলতে পারিস, যে বলতে পারবি তার জন্য একটা ক্যাডবেরি সিল্ক, না সিল্ক না, ক্যাডবেরি ফ্রুটস অ্যান্ড নাট, ডেয়ারি মিল্কের ক্যাডবেরি ফ্রুটস অ্যান্ড নাট দেব, ঠিক আছে, কে বলতে পারিস, যে ফার্স্ট অ্যান্সার দিবি, আর না বলতে পারলে সবাই মিলে আমাকে দিবি ক্যাডবেরি, ঠিক আছে, কারণ আমি এটা ক্লাসে করিয়েছি, ক্লাসে বলেছি অলরেডি, এমন নয় যেটা আমি বলিনি, এটা বলেছি যে একটা ফাইনাইট নন সাইক্লিক গ্রুপের সমস্ত প্রপার সাবগ্রুপ সাইক্লিক হবে। কোন গ্রুপটা বল দেখি, জলদি বল, বেশি সময় দেওয়া যাবে না। দেখলি
শয়তান ছেলে, কেউ বললি না। দেখ এই যে অঙ্কটা দেখ, তোদের ক্লাসে করিয়েছিলাম প্রবলেম 186। না, এই তো কেউ রিপ্লাই দিয়েছিস, দেখি তো। ও রিপ্লাই দিয়েছিস। আকাশ বলেছে Q8, কৃষ্ণা বলেছে ভি মানে ক্লেন্স ফোর গ্রুপ। আচ্ছা, ক্লেন্স ফোর গ্রুপ, বাহ, এই তো এটাই শুনতে চাইছিলাম। তার মানে দুজন হচ্ছে ক্যাডবেরি সিল্ক না কি যেন, ফ্রুটস অ্যান্ড নাট, এটা পাবে। ঠিক আছে, দুজন, কৃষ্ণা আর হচ্ছে আকাশ, যদি এরা ঠিক বলে থাকে। আচ্ছা, বাকি লোকজন একটু বলো যে ওরা যে অ্যান্সার দিয়েছে। আকাশ বলেছে স্যার Q8 মানে কোয়াটারনিয়ন গ্রুপ, Q8 মানে কোয়াটারনিয়ন গ্রুপ। আর কৃষ্ণা বলেছে ক্লেন্স ফোর গ্রুপ, K4 বা ভি। এরা নিজেরা ওদের বক্তব্য অনুযায়ী ওরা বলছে এরা নিজেরা হচ্ছে সব নন সাইক্লিক, বাট এভরি প্রপার সাবগ্রুপস আর সাইক্লিক। আচ্ছা, অনুশ্রী লিখেছে ক্লেন্স ফোর গ্রুপ, মোনালিসা V4। দেরি হয়ে গেছে অনুশ্রী, মোনালিসা আর হবে না। লাইনে আগে আছে আকাশ আর কৃষ্ণা, এরা দুজন প্রথম অ্যান্সার দিচ্ছে, তারপরে অনুশ্রী আর মনীষা তারপরে। ঠিক আছে, V4 বা K4 একই ব্যাপার। জনগণ তোমাদের কি মনে হচ্ছে, ওরা ঠিক অ্যান্সার দিয়েছে? একটু বলতো দেখি। ওকে, তাহলে আজকের মোটামুটি দেখলাম দুজন প্রথম অ্যান্সার দিচ্ছে। এক হচ্ছে প্রথমে ফার্স্ট অ্যান্সার দিয়েছে আকাশ। হ্যাঁ, ফার্স্ট কে অ্যান্সার দিয়েছে আকাশ বোধহয়, দেখে নি। হ্যাঁ, প্রথম অ্যান্সার দিয়েছে আকাশ। আকাশ হচ্ছে Q8 এর প্রতি আকাশের একটু ভালোবাসা বেশি আছে, কোয়াটারনিয়ন গ্রুপের প্রতি। ঠিক আছে, আচ্ছা, তারপরে সেকেন্ড অ্যান্সার দিয়েছে কৃষ্ণা। ঠিক আছে, ওকে, তো দুজনেই ঠিক অ্যান্সার দিয়েছে। সেকেন্ড, প্রথমে একজনকেই বলেছিলাম যে ফার্স্ট অ্যান্সার দেবে, তো ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ড দুজনকেই ক্যাডবেরি ফ্রুটস অ্যান্ড নাট তোদেরকে দিতে হবে। তো যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, তোদের সঙ্গে তো আমার দেখা সাক্ষাৎ হবে না এখন। ফোর্থ সেমিস্টারে পৌঁছে গেছিস, আমি না দেখেছি তোদের মুখ কোনো দিন। ঠিক আছে, আর তোরা যা দেখিস আমাকে অনলাইনেই দেখতে পাস। ঠিক আছে, তো তাহলে ক্যাডবেরি ফ্রুটস অ্যান্ড নাট কীভাবে দেবো দুজনকে? না, দুজনেরই গুগল পে আছে আশা করি, যেহেতু অনলাইনে পেমেন্ট করিস। আমি আজকে ক্লাসের শেষে তাহলে কাকে কাকে ফোন করব? আকাশকে আর কৃষ্ণাকে। ঠিক আছে, দুজনকে। স্যার আপনি তো আসবেন বলে আর আসলেন না। যাবো বাবা, যাবো, সময় পাচ্ছি না রে বাবা, সময় পাই না, এই জন্য যাওয়া হয় না। ঠিক আছে, তোদের সঙ্গে একবার দেখা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্লাসের শেষে আমি আজকের আকাশ আর কৃষ্ণা, দাঁড়া ফটো তুলে রাখতে হবে এখানে, আমার মনে থাকবে না। লাইভ ক্লাসে যে দুজন ঠিক অ্যান্সার দিচ্ছে, আচ্ছা আকাশ, এটা ফটো তুলে রাখি। ওকে, হ্যাঁ, এবারে তোরা যদি বন্ধুরা যদি ওদের দুজনের কাছ দিয়ে ভাগ বসাতে পারিস, সেটা তোদের ব্যাপার, সেটা আমি কিছু বলবো না। ঠিক আছে, এখন সৌম্যজিৎ বলল আকাশ এরকম একা একা খেয়ে নিলে তো চলবে না, ভাগ দিতে হবে, সেটা আমি কিছু জানি না। ঠিক আছে, আর কৃষ্ণারও যে বন্ধুরা রয়েছে, ও কৃষ্ণা হোস্টেলে থাকে না মেসে থাকে আমি জানি না। ঠিক আছে, হ্যাঁ, বন্ধুরা যদি ভাগ নেয় সেটা আমি জানি না। আমি ক্লাসটা শেষ করি, তারপরে তোদের দুজনকে আমি ফোন করব। আচ্ছা, ওকে বলছে সৌম্যজিৎ লিখেছে স্যার ওকে অলরেডি SMS করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যাক, চলো একটু পড়াশোনা করা যাক রে বাবা।
তাহলে এই এক্সাম্পলগুলো একটু মনে রাখবি, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ, এই অঙ্কটা কি বলছে একটু দেখ। এটা খুব সোজা একটা অঙ্ক, ঠিক আছে? এটা ক্লাসেও অলরেডি আমি তোদেরকে করিয়েছিলাম। পারবি এটা করতে, না আমাকে করাতে হবে সেটা আমাকে বল। কোথায় করিয়েছি অঙ্কটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রবলেম 59, দেখ এই যে সেম অঙ্ক, কোথায় ক্লাসে অলরেডি করিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেশ, পারবি করতে? দেখে নে রে বাবা, একটু রিপ্লাই করি সবাই। এই যে অঙ্কটা পরীক্ষাতে এসছে, জি ডট, এটা গ্রুপ এ আর বি এলিমেন্ট, তাহলে এ আর এর কনজুগেট দুজনের সেম অর্ডার হয়। আমি ক্লাসে কোথায় করেছি? প্রবলেম 59-এ করিয়েছি, ঠিক আছে? এই যে সেম, দেখ এই যে দেশ দুরকমভাবে কোশ্চেনটা পড়ে। সেকেন্ড কোশ্চেনটা তোদের দিয়েছে এ একটা এলিমেন্ট, দিস একটা এলিমেন্ট, সেম অর্ডার হবে, হোয়ার দ্য সেম। আচ্ছা এখানে কোশ্চেন দেন দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট, এইটা এটার সেম, ঠিক আছে? ওকে, দেখ রে বাবা, এইটা ক্লাসেও করিয়েছি আমি। জলদি রিপ্লাই কর, সবাই রিপ্লাই কর, সবাই করে নিতে পারবি। যদি বলিস না স্যার আমি অলরেডি ক্লাসে করিয়েছি, অ্যাপে যে নোট দেওয়া আছে সেখানেও আছে, ওই যে নাম্বার বলে দিলাম তোদের, জলদি সবাই রিপ্লাই কর। যদি বলিস পারবো তাহলে আমি করাবো না, যদি বলিস হ্যাঁ না স্যার পারবো না তাহলে আমি করাবো। জলদি রিপ্লাই কর রে বাবা, সবাই রিপ্লাই কর। ব্যাপারটা কি বলতো, একই জিনিস তো বারবার পড়াতে না ভালো লাগে না। তোরা ভাব, মানে আমি এতগুলো ইউনিভার্সিটি পড়াই না, প্রত্যেকটা ইউনিভার্সিটির তো কিছু কোশ্চেন একদম কমন, ও সব জায়গায় আসে। হ্যাঁ, এই জন্য বলছি আর কি। আচ্ছা পারবি তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাহ, পেরে যাওয়া উচিত রে বাবা, এটা কিছুই নেই, খুবই সোজা একটা অঙ্ক। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা একটু করে নিস অঙ্কটা, ঠিক আছে? এই যে দুজনের সেম অর্ডার হয়, কনজুগেট আর ওই এলিমেন্টে দুজনের সেম অর্ডার হয়, তাহলে এটা করে নিস, এইখানে করিয়েছি আমি তোদের ক্লাসে। আচ্ছা নেক্সট, এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, অসাধারণ অঙ্ক, অসাধারণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অসাধারণ একটা অঙ্ক। পারবি কি রে বাবা দেখতো? জি ডট যদি একটা গ্রুপ হয়, তার অর্ডার যদি ইভেন অর্ডার হয়ে থাকে, ইভেন অর্ডার, তাহলে বলছে জি এর মধ্যে টু অর্ডারের একটা এলিমেন্ট আছে। এটাও আমি ক্লাসে অলরেডি করিয়েছি। কোথায় করিয়েছি দেখ, এই যে এই কোশ্চেনটা, যে কোশ্চেনটা পড়েছে এত রকমভাবে পরীক্ষাতে আসে। প্রবলেম 71, প্রবলেম 71 দেখবি, তার মধ্যে এইটা বোধহয় লাস্টেরটা পড়েছে, না এইটা পড়েছে, সো দ্যাট এভরি গ্রুপ অফ ইভেন অর্ডার কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ অর্ডার টু, এইটা পরীক্ষাতে এসছে। দেখ এইটা খুব ভালো একটা অঙ্ক, তোদের ক্লাসে 71-এর যে অঙ্কটা দেখবি ক্লাসে আমি অলরেডি করিয়েছি। পারবি রে বাবা? এই একই জিনিস, এখানে একই কোশ্চেন, এইটা আর এইটা, এবং এই কোশ্চেনটা এত রকমভাবে দেওয়া হয়, প্রত্যেকের সলিউশন সেম, ক্লাসে করানোর সময়ও আমি বলেছি। পারবি? একটু সবাই রিপ্লাই কর। ওকে, খুব ভালো একটা অঙ্ক, বাদ দিবি না কিন্তু, এটা অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে। দেখ না এখানে তোদেরগুলো লেখা নেই, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এসছে, এটা বর্ধমান কল্যাণীতেও এসছে, বহুতবার এই অঙ্কটা এসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। করে নিতে পারবি তো? আমি অলরেডি ক্লাসে করিয়েছি, ঠিক আছে, আর একই জিনিস আর বারবার করাচ্ছি না বাবা, ঠিক আছে? একটু তাহলে করে নিস। হ্যাঁ, আমি ওই জন্য দেখিয়ে দিচ্ছি যে ক্লাসে কোথায় করিয়েছি, তাহলে তোদের চোখে পড়বে। আচ্ছা, এর পরেও যদি মনে হয় যে স্যার এটা বুঝতে পারছি না, তাহলে আমাকে বলবি, আমি বলে দেব, ঠিক আছে? আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। এই কারণে আমার নোটে দেখবি পরপর পরপর থাকে, ঠিক আছে? মানে এই যে গ্রুপ থিওরি তোরা এখন পড়ছিস, আবার এর পরেও তো গ্রুপ থিওরি পড়বি, ঠিক আছে? দেখবি স্টেপ বাই স্টেপ পরপর পরপর থাকে, তাহলে কি হয়, বুঝতে সুবিধা হয়। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা তারপরের অঙ্কটা একটু দেখ তাহলে। আচ্ছা এইটা একটু দেখ। আচ্ছা এইটা, হুম, এই অঙ্কটা এবারে দেখ।
কি বলতে চাইছে? প্রুভ অর ডিসপ্রুভ বলছে এভরি প্রপার সাবগ্রুপ অফ আর প্লাস ইজ সাইক্লিক। আচ্ছা, আগের অঙ্কটাতে তোরা তো রিপ্লাই করলি না, কেউ করে নিতে পারবি না? আমি করাবো, জলদি বল, জলদি সবাই রিপ্লাই কর। সবাই রিপ্লাই কর, কারণ অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক তো, কারণ অলরেডি আমি ক্লাসে করিয়েছি এবং এটা নোটে করে দেওয়াও আছে। জলদি সবাই রিপ্লাই কর চ্যাটে, সবাই রিপ্লাই কর। ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা তাহলে আমি এই অঙ্কটাতে যাচ্ছি। দেখ এটা কি বলতে চাইছে, বলছে প্রুভ অর ডিসপ্রুভ এভরি প্রপার সাবগ্রুপ অফ আর প্লাস ইজ সাইক্লিক। বলছে তুমি আর প্লাসের মানে সেট অফ রিয়েল নাম্বার, অপারেশনটা বাইনারি অপারেশনটা প্লাস নিয়েছে, এর যে কোনো তুমি প্রপার সাবগ্রুপ নাও, যে কোনো প্রপার সাবগ্রুপ নাও, সেটা কি সাইক্লিক হবে? সেটা কি সাইক্লিক হবে? কি মনে হয় তোদের? তোরা জানিস, তোরা জানিস মানে আজকেই আমি কোশ্চেনটার অ্যান্সার প্রুভ করিয়েছি, আজকেই প্রুভ করিয়েছি যে সেট অফ রিয়েল নাম্বারের যে কোনো প্রপার সাবগ্রুপ যদি নিয়ে থাকি সেটা কি সাইক্লিক হবে, আজকেই প্রুভ করিয়েছি। এই তো হবে না সেট অফ রেশনাল নাম্বার, এই তো গুড, সৌম্যজিৎ রিপ্লাই করেছে, হ্যাঁ ঠিক বলেছিস, আজকেই প্রমাণ করেছি। দেখ এখানে কি বলছে, গ্রুপটা হেয়ার কিউ প্লাস ইজে, কিউ প্লাস ইজে সরি আর প্লাস, আর প্লাস ইজে গ্রুপ, এটা গ্রুপ, ঠিক আছে। প্রপার সাবগ্রুপ নিতে হবে, তাহলে নাও সেট অফ রেশনাল নাম্বার কিউ ইজ এ প্রপার সাবসেট অফ আর, কিউটা একটা আর এর প্রপার সাবসেট, কোনো সমস্যা নেই, রিয়েল নাম্বারের প্রপার সাবসেট। এবারে নাও কিউ প্লাস, নাও উই প্রুভ দ্যাট, now we show that q plus is a subgroup, proper subgroup is a proper subgroup of r plus। এবার আমি কিউ প্লাসটা আর প্লাসের একটা প্রপার সাবগ্রুপ হচ্ছে সেইটা একটু প্রমাণ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো সাবগ্রুপ প্রমাণ করার জন্য কি করি, অপারেশনটা প্লাস, তাহলে লেট এ আর বি দুটো এলিমেন্ট কিউ থেকে তুললাম, এ আর বি যদি দুটো এলিমেন্ট কিউ থেকে তুলি, এ প্লাস বি দুটো রেশনাল নাম্বার যোগ করলে নিশ্চয়ই একটা রেশনাল নাম্বারই দেবে। ওকে, ক্লোজার প্রপার্টি দেখিয়ে দিলাম, এ আর বি যদি দুটো রেশনাল নাম্বার হয়, দুটোকে যোগ করলে আলটিমেট কী হবে, দুটো রেশনাল নাম্বার হবে। ওকে, আচ্ছা কিউ প্লাস যদি বলি, জিরো হচ্ছে আইডেন্টিটি, তাহলে লেট এ একটা এলিমেন্ট কিউ থেকে তুললাম, নাও এ প্লাস অপারেশনটা প্লাস মাইনাস এ ইকুয়াল টু জিরো, জিরোটা হচ্ছে ইজ দ্য আইডেন্টিটি অফ কিউ প্লাস, তার মানে
এখানে এর ইনভার্স হচ্ছে দিস, তাহলে এ ইনভার্স হচ্ছে দিস, এবং মাইনাসে এ যদি রেশনাল নাম্বার হয় তার সামনে মাইনাস, সেটাও রেশনাল নাম্বার, নেগেটিভ রেশনাল নাম্বার, তাহলে বিলংস টু কিউ। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেয়ারফর এ যদি আমি কিউ থেকে তুলি, এ ইনভার্সটাও কিউর মধ্যে চলে গেছে। তাহলে এটা ছিল আমার সাবগ্রুপ দেখানোর জন্য ফার্স্ট প্রপার্টি, ওই সেট থেকে দুটো এলিমেন্ট তুলেছি তাই ক্লোজার হয়ে গেছে। সেকেন্ড প্রপার্টি, ওর ইনভার্সটা ওর মধ্যে থাকতে হবে। তাহলে এই দুটো প্রপার্টি অনুযায়ী আমি কি বলতে পারি, দেয়ারফর কিউ প্লাস ইজ এ প্রপার সাবগ্রুপ অফ আর প্লাস। তাহলে এটা কি হয়ে গেল, আর প্লাসের একটা প্রপার সাবগ্রুপ হলো। এবারে কোশ্চেন হচ্ছে এটা কি সাইক্লিক, কিউ প্লাস কি সাইক্লিক, এই যে সাইক্লিক জানতে চেয়েছে। আজকেই তো প্রমাণ করলি, ওখানে শুধু কিউ থেকে 0 বাদ দেওয়া হয়েছিল, আর শুধু অপারেশনটাকে মাল্টিপ্লিকেশান নিয়েছি, আর তো কিছু না। অপারেশনটাকে মাল্টিপ্লিকেশান নিয়েছিলাম আর এখান থেকে 0টাকে বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে আর এখানে আমার অপারেশনটা কি রয়েছে, এখানে আমার অপারেশনটা রয়েছে প্লাস। তো কিউ প্লাস এটা কি সাইক্লিক গ্রুপ, মোটেও সাইক্লিক গ্রুপ নয়, কোনো জেনারেটর পাবি না। ঠিক আছে, এর কোনো জেনারেটর পাবি না। একটু ছোট্ট করে দেখিয়ে দিই আমি যে এটা কেন সাইক্লিক নয়। ওই আগের মতো ধরে নে, এটা সাইক্লিক ধরে নে। তাহলে ইফ পসিবল লেট কিউ কমা প্লাস ইজ এ সাইক্লিক গ্রুপ। ওই যেভাবে প্রমাণ করলাম একটু জিনিসটা দেখে নে। তাহলে এটা যদি সাইক্লিক গ্রুপ হয় তার মানে নিশ্চয়ই জেনারেটর আছে। ঠিক আছে, নিশ্চয়ই জেনারেটর আছে। তাহলে আমি বলতে পারি দেন দেয়ার এক্সিস্ট একটা কিউ দেন দেয়ার এক্সিস্ট আচ্ছা এখন মনে পড়ছে, এক মিনিট দাঁড়া, এক মিনিট। হ্যাঁ, এই জায়গাটাতে তখন এটা নট ইকুয়াল টু 0, দুটোই নট ইকুয়াল টু 0 উল্লেখ করতে হতো। কেন বলতো, কারণ কিউ থেকে 0টাকে বাদ দিচ্ছি, মানে এই সেটের মধ্যে 0 কিন্তু নেই। আর আমি যদি এ বাই বি নিয়েছি, ধর অনলি বিটা নট ইকুয়াল টু 0, আর এ যদি 0 হয়ে যায় তাহলে কি হচ্ছে, 0 বাই নন 0 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এলিমেন্টটা কি হচ্ছে, 0 যদি হয়ে যায় তার মানে এই সেটের মধ্যে তো 0 নেই। ঠিক আছে, এখানে না প্রথম থেকেই উল্লেখ করে দেওয়া আমার উচিত ছিল যে এ হচ্ছে এ আর বি দুটোই নট ইকুয়াল টু 0, কারণ এখানে সেট থেকে না 0টাকে বাদ দিয়েছে। 0 যদি থাকতো তাহলে কোনো একটা মানে নিচেরটা নন 0 হলো, উপরেরটা 0 হলো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, উপরেরটা 0 হলো মানে এ 0 হলো, বি নন 0, তাহলে 0 চলে আসছে। কিন্তু সেটের মধ্যে তো 0টাই নেই, তার মানে 0টাকে বাদ দিতে হবে, 0 আনা যাবে না। তার মানে এ আর বি এটাকেও 0 হওয়া যাবে না। এটা একটু বাবা মনে করে লিখে দিবি। ঠিক আছে, মানে এটা আমার প্রথমেই ডিক্লেয়ার করা উচিত ছিল। আমি শুধু বি নট ইকুয়াল টু 0 নিয়েছিলাম, পরে আবার গিয়ে তোদেরকে বললাম যে এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখ তাহলে দেন দেয়ার এক্সিস্ট একটা ইন্টিজার কিউ নিলাম, ধর ক্যাপিটাল কিউর মধ্যে আছে, সাজ দ্যাট যেটা কিনা স্মল কিউটা জেনারেট করছে এই কিউটাকে। ওকে, যেহেতু আমি সাইক্লিক গ্রুপ বলেছি তাহলে ওটা জেনারেটর। তাহলে কিউ যদি জেনারেটর হয় তার মানে কিউ টু দি পাওয়ার এন, যেখানে এন বিলংস টু ইন্টিজার জেড, এন বিলংস টু ইন্টিজার। ঠিক আছে, এন বিলংস টু ইন্টিজার। ওকে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এখানে কিউ হচ্ছে রেশনাল নাম্বার, তাহলে লেট এবারে আমি কিউ সমান এ বাই বি ধরে নিলাম। এখানে এ 0 হতে পারে, কেন না কিউ রয়েছে, এখানে তো 0কে বাদ দিইনি আমি। তাহলে এ বাই বি উইথ এ আর বি দুটো হচ্ছে ইন্টিজার, বিটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, এবং জিসিডি অফ এ বি ইকুয়াল টু 1 হতে হবে। ঠিক আছে, দেখ তো রে বাবা, ঠিক একটু আগে যেভাবে বললাম সেভাবেই ক্যালকুলেশন করছি। আচ্ছা, এবার একটা কাজ করি। আচ্ছা, ওহো এখানে ভুল হয়ে গেছে,
এটা প্লাসের রেসপেক্টে কিউ টু দি পাওয়ার এন হবে না, এন কিউ হবে, অ্যাডিশন। হ্যাঁ, এটা অ্যাডিশন। আগেরটা মাল্টিপ্লিকেশন ছিল, কিউ টু দি পাওয়ার এন লিখেছি, এখানে তো অ্যাডিশনের রেসপেক্টে, তাহলে এন কিউ হবে। তাহলে ওটা যদি এন কিউ হয়, ওই ফর্মটা আনার জন্য আমি কি করলাম, এখানে কিউ আছে, বোথ সাইডে এন দিয়ে গুণ করলাম। তাহলে এন কিউ ইকুয়াল টু এন এ বাই বি, যেখানে এনটা হচ্ছে ইন্টিজার, ফর অল এন বিলংস টু জেড, ফর অল এন বিলংস টু জেড। ঠিক আছে, জাস্ট ওই ফর্মটাকে আনার জন্য। ওকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কিউ যদি জেনারেটর হয় তাহলে এভাবে এন কিউ লিখেছিলাম, এন কিউব সমান আবার আমি কি পেয়েছি, এমনটা, এন কিউব সমান আমি পেয়েছি এমনটা। তার মানে সমস্ত রেশনাল নাম্বারকে আমি এই ফর্মে লিখতে পারবো। জেনারেটর মানে কি, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হলে কি হয়, জেনারেটর মানে ওর মানে ইন্টিগ্রাল পাওয়ার আকারে লিখতে পারি। একটা যে জেনারেটর হয় তার ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে ওই সেটের সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে অ্যাডিশনের রেসপেক্টে তাহলে তত টাইমস, এন টাইমস এভাবে ভাববো। তাহলে এন কিউব মানে আমি এটা পেয়েছি, তার মানে এই কিউ যে সেট অফ রেশনাল নাম্বার, এর সমস্ত এলিমেন্টকে আমি এই ফর্মে লিখতে পারবো। অ্যাকচুয়ালি কিউর এলিমেন্টগুলো এই ফর্মে লিখবো, এটা মানেই তো এইটা। তাহলে কিউর সমস্ত এলিমেন্টকে আমি এই ফর্মে লিখতে পারবো, যেহেতু আমি এন কিউ ইকুয়াল টু এন এ বাই বি এমন পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা ইমপ্লাই করছে এভরি এলিমেন্ট অফ জেনারেটর কিউ দিস, জেনারেটর কিউ মানে এটা, এভরি এলিমেন্ট অফ দিস ইজ অফ দ্য ফর্ম, কি ফর্মে থাকবে, এন এ বাই বি এমন ফর্মে থাকবে, যেখানে এন হচ্ছে ইন্টিজার, যেখানে এন হচ্ছে ইন্টিজার। ওকে, যেখানে এন হচ্ছে ইন্টিজার। ওকে, যেখানে এন ইন্টিজার। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এইবারে বাট 1/b+1 এটা একটা রেশনাল নাম্বার, বি হচ্ছে একটা ইন্টিজার নট ইকুয়াল টু 0, 1/b+1 এটা একটা রেশনাল নাম্বার, বিলংস টু কিউ, এটা একটা রেশনাল নাম্বার। কিন্তু এই 1/b+1 এটাকে কখনো আমি এই ফর্মে লিখতে পারবো, পারবো না। কেন, এর নিচে কি আছে, বি আছে, ডিনোমিনেটরে বি আছে, আর এর নিচে কি আছে, b+1 আছে। তাহলে b+1কে কখনো আমি বি ফর্মে লিখতে পারবো, পসিবল নয়। ঠিক আছে, বাট এটা একটা রেশনাল নাম্বার। তাহলে জেনারেটর যদি হতো, তার মানে কি, এই ফর্ম দিয়ে ওই সেটের সমস্ত এলিমেন্ট রিপ্রেজেন্ট করব। তাহলে এই ফর্ম দিয়ে সমস্ত এলিমেন্ট মানে কি, সমস্ত রেশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু আমি তো একটা রেশনাল নাম্বার খুঁজে পেয়েছি যেটাকে এই ফর্মে লিখতে পারছি না। তার মানে নিশ্চয়ই এই ফর্ম দিয়ে সমস্ত রেশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। যখনই যাচ্ছে না, তার মানে কি, আমি যেটাকে জেনারেটর ধরেছি এই জেনারেটর ওটা নয়। জেনারেটর যদি না হয়ে থাকে, তার মানে নিশ্চয়ই ওটা সাইক্লিক গ্রুপ নয়। কি বললাম বুঝেছিস, লজিকটা বুঝে নে। ঠিক আছে, ওকে হলো, এটা কিউর মধ্যে রয়েছে। নাও দিস, এটা বিলংস টু কিউ, but it cannot be written in the form na/b। ঠিক আছে, তাহলে আমি একটা রেশনাল নাম্বার পেয়েছি, আছে, সেটা কিন্তু এই ফর্মে লিখতে পারছি না। জেনারেটর মানে ওইটা দিয়ে সমস্ত এলিমেন্ট রিপ্রেজেন্ট হবে, কিন্তু এই তো কিউর মধ্যে একটা এলিমেন্ট এমন আছে যেটা ওভাবে লিখতে পারছি না। তার মানে নিশ্চয়ই কিউটা জেনারেটর নয়। ঠিক আছে, ইট ক্যান নট বি রিটেন ইন দ্য ফর্ম দিস, যেখানে এন হচ্ছে ইন্টিজার, এন বিলংস টু জেড। ওকে, তাহলে দেয়ারফর আমি যে কিউটা জেনারেটর বলছিলাম, কিউটা তাহলে জেনারেটর থাকলো না। ঠিক আছে, তার মানে জেনারেটর যদি না হয়ে থাকে, তার মানে ওটা সাইক্লিক গ্রুপ নয়। দেয়ারফর 1/b+1 ডাজ নট বিলংস টু, কিউ জেনারেট করছে যে সেটটা তার মধ্যে নেই। যদি না থাকে, কোনো একটা এলিমেন্ট যদি বাইরে থেকে যায়,
দেয়ারফর কিউ প্লাস ইজ নট এ সাইক্লিক গ্রুপ, এটা সাইক্লিক গ্রুপ নয়। ঠিক আছে, তাহলে কিউ প্লাস একটা প্রপার সাবগ্রুপ ছিল আর প্লাসের, সেটা সাইক্লিক নয়, তার মানে এই যে স্টেটমেন্টটা এটা ঠিক নয়। ঠিক আছে, প্রুভ আর ডিসপ্রুভ জানতে চেয়েছিল, এটা ঠিক নয়, মানে প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ আর প্লাসের সাইক্লিক হবে এই কথাটা ঠিক নয়, আমরা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, যে প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ আর প্লাসের যে সাইক্লিক হবে এই কথাটা ঠিক নয়। কিছু কিছু প্রপার সাবগ্রুপ সাইক্লিক হতে পারে, বাট প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ যে ওর সাইক্লিক হবে তার কোনো গ্যারান্টি নেই। আমি এমন একটা প্রপার সাবগ্রুপের এক্সাম্পল দেখালাম আর প্লাসের, যেটা কিনা সাইক্লিক হচ্ছে না। ঠিক আছে, তার মানে ওই স্টেটমেন্টটা ঠিক ছিল না। চলো নেক্সট অঙ্ক তো যাই। খুব ভালো একটা অঙ্ক এটা, এই টাইপের অঙ্ক করিয়েছি তোদের, কিন্তু তোরা মানে ওখানে কোশ্চেনটা অন্যরকম ছিল। কীরকম কোশ্চেনটা ছিল দেখ, একটু মনে করার চেষ্টা কর, আমি কোশ্চেনটা আগে দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলছে, ইজ দেয়ার এক্সিস্ট এনি এপিমরফিজম ফ্রম Z15 টু Z12। কি বলছে, Z15 থেকে Z12 এখানে কি কোনো এপিমরফিজম আছে? আজকেই আমি বলেছি এপিমরফিজম হতে গেলে কি হতে হয়, আজকেই প্রথম অঙ্কটা যে করালাম দেশ, এপিমরফিজম হতে গেলে হোমোমরফিজম প্লাস অনটু, আর কিছু না, হোমোমরফিজম অনটু। তাহলে আমাকে বলেছে যে Z15 থেকে Z12 এদের ভিতরে কোনো এপিমরফিজম আছে কিনা, মানে এদের Z15 থেকে Z12 এদের মধ্যে যে ম্যাপিংটা তুমি পাচ্ছ সেই ম্যাপিংটা হোমোমরফিজম, সঙ্গে যদি সেটা অনটু হয়ে যায় তাহলে এপিমরফিজম, আর যদি অনটু না হয় তাহলে এপিমরফিজম হবে না। এবার আমি তোদের ক্লাসে কীরকমভাবে করিয়েছিলাম বা কোশ্চেনগুলো কীরকমটা ছিল, এভাবে কোশ্চেনগুলো ছিল, এতগুলো অঙ্ক তোদের ক্লাসে করিয়েছি। ঠিক আছে, একই টাইপ, সব দেখ একই রকম টাইপ, কিন্তু একই রকমভাবে সলিউশন হবে, শুধু লাস্টে শুধু একটা লাইন অ্যাড হবে, আর কিছু না। এই অঙ্কগুলো করেছিলাম, ডিটারমাইন অল হোমোমরফিজম Z6 প্লাস থেকে Z4। ঠিক আছে, বা এই যে প্রুভ দ্যাট দেয়ার ডাজ নট এক্সিস্ট অ্যান অনটু হোমোমরফিজম। অনটু হোমোমরফিজম মানে কি, এখানে বলছে কোনো রকম কোনো ডাজ নট এক্সিস্ট, কোনো রকম কোনো অনটু হোমোমরফিজম এক্সিস্ট করবে না, মানে কি এক্ষুনি তো বললাম, অনটু হোমোমরফিজম মানে এপিমরফিজম, কোনো এপিমরফিজম পাবো না। ঠিক আছে, এই দেখ এই অঙ্ক, এই যে টাইপের অঙ্কগুলো করিয়েছিলাম, ঠিক আছে, সেই সেম টাইপের অঙ্ক হচ্ছে দেশ, একদম সেম টাইপ। ওকে, খুব ভালো একটা অঙ্ক, অঙ্কটা আমি করাবো এখন, যদিও ক্লাসে করিয়েছি, এগুলো সব ক্লাসে করিয়েছি, এতগুলো টাইপ। এবারে দেখ বাবা, এই Z6 Z4 এগুলো তো চেঞ্জ করে দিতেই পারে। এখন যদি বলি স্যার এখানে যা থাকবে সবই সবসময় ওই একই আসবে, সেটা তো হয় না, মেকানিজমটা বোঝ, একই, এগুলো সব একই টাইপের, Z6 Z4 Z6 Z4, এই Z4 থেকে Z7, Z10 থেকে Z8, নাম্বার এগুলো চেঞ্জ হবে রে বাবা। একদম ডিটো যদি বলিস একদম সব কোশ্চেন ওই রকম একই রকম আসবে, এটা সম্ভব নয়, এটা অনার্স। ঠিক আছে, হ্যাঁ, সমুদ্র বললেও ভুল, মহাসাগর গ্যালাক্সি বললে মনে হয় অনেক কম বলা হয়ে যাবে, প্রচুর জিনিস, হাজার হাজার কোটি কোটি লাখ লাখ বলে বোঝানো যাবে না, এত জিনিস আছে। হ্যাঁ, এবারে কোনো টিচার যদি মনে করে, ধর এই তোদের কলেজের যে টিচাররা যারা কোশ্চেন সেটার, তারা যদি মনে করে তোদের কাউকে পাস করতে দেবে না, তো তোদের কাউকে পাস করতে দেবে না। তারা যদি মনে করে সেরকমভাবে কোশ্চেন সেট করবে। তারপরে তো তোদের কলেজের একটা বদ অভ্যাস আছে, সিলেবাসের বাইরের কোশ্চেন, সেটা আমি বাদই দিলাম। সিলেবাসের মধ্যে থেকে দিলেও যদি মনে করে যে তোদেরকে পাস করতে দেবো না, তো সেরকম কোশ্চেন সেট করা যায়। কারণ সত্যি কথা বলতে কি বাবা, এখানে প্রচুর বড় সিলেবাস, প্রচুর জিনিস। তার মধ্যে আমরা কি করি, বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একটা ওভারঅল একটা জায়গা আমরা কভার করি যে হ্যাঁ এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে।
এই জায়গাগুলো কিন্তু এখানে এত বড় সিলেবাস অনার্সে, যদি বলছি না যে কোশ্চেন সেট করবে, সে যদি মনে করে কোনো স্টুডেন্টকে পাস করতে দেব না, তো সে পাস করতে দেবে না। হ্যাঁ, তো আশা করি সেরকম করবে না, বা ইন জেনারেল সেরকমটা কেউ করেও না। অটোনোমাস কলেজগুলোতে একটু সমস্যা হয়, সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে কোনো অসুবিধা নেই, কারণ ওদের একটা প্যাটার্ন মেনটেন করে। সে বিদ্যাসাগর বল, ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী, যে কোনো, ওদের সিলেবাস অনুযায়ী কোশ্চেন হয়, একটা প্যাটার্ন মেনটেন করে। অটোনোমাস কলেজগুলোতে অনেক সময় এই সমস্যাটা কিছুটা হয়, মানে সিলেবাসের বাইরে থেকে, তোরা নিজেরাই দেখেছিস সিলেবাসের বাইরে থেকে কখনো কোশ্চেন দেয়, এটা একটা বড় সমস্যা হয়ে যায়। ঠিক আছে, যাক, আমরা চেষ্টা করব যতটা বেশি জিনিস পড়াশোনা করে শিখে রাখার যায় ততটা শিখব। ঠিক আছে, নে তাহলে দেখ এই অঙ্কটাকে কিভাবে সলিউশন করছি, একটু দেখ কিভাবে সলিউশন করছি। ঠিক আছে, একই টাইপের অঙ্ক তো দেখালাম। ওকে, চলো তাহলে এই বিখ্যাত অঙ্কটা একটু করাই। দেখ, খুব ভালো একটা অঙ্ক। ইজ দেয়ার এক্সিস্ট এনি এপিমরফিজম ফ্রম Z15 টু Z12। তার মানে আগে কি করব, এদের মধ্যে যে হোমোমরফিজমগুলো আছে, মানে ম্যাপিংগুলোকে আগে বের করব। আগে হোমোমরফিজম ম্যাপিংগুলোকে বের করব, করার পরে দেখব যে তারা অন টু হচ্ছে কিনা। যদি অন টু হয় তাহলে এপিমরফিজম হবে, যদি অন টু না হয়ে থাকে এপিমরফিজম হবে না। ঠিক আছে, তাহলে আমার কাজ হবে এই Z15 আর Z12 এদের ভিতরে কোনো ম্যাপিং হোমোমরফিজম আছে কিনা সেগুলোকে আগে খুঁজে বের করা। ঠিক আছে, তো ধর লেট জি সমান ধরলাম Z15 প্লাস অ্যান্ড জি ড্যাশ সমান ধরলাম Z12 প্লাস। ঠিক আছে, লেট এফ একটা ম্যাপিং যেটা জি থেকে জি ড্যাশে ম্যাপ করেছে, বি হোমোমরফিজম, বি হোমোমরফিজম। ঠিক আছে, এবারে আমরা হোমোমরফিজমগুলো কিভাবে বের করি দেখ। তাহলে এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবি বাবা, অঙ্কটা আরও একবার আমি করাচ্ছি। এখানে Z15 আর এখানে রয়েছে Z12 প্লাস। ঠিক আছে, Z12 প্লাস। আগে হোমোমরফিজম যে হবে যারা, তাদেরকে আমরা একটু আগে বের করে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, লেট এদের এলিমেন্টগুলো সব ক্লাস আকারে আসে, এ বার বা বক্স অফ এ এভাবে আসে। তাহলে ধরলাম এ বার এইটা একটা এলিমেন্ট, আরবিটারি একটা এলিমেন্ট, Z15 থেকে তুললাম, Z15 থেকে তুললাম। ঠিক আছে, তাহলে নাও এফ অফ এ বার এটা সমান আমি কি লিখতে পারি, এফ অফ এ বার এটা সমান আমি কি লিখতে পারি দেখ তো রে বাবা। এটাকে আমি এফ অফ ওয়ান বার ডট ডট করে 1 বার এ টাইমস লিখতে পারি। তার মানে এটা এ টাইমস যদি এটা আসে, এবারে যেহেতু এফটা হোমোমরফিজম আমি ডিক্লেয়ার করে দিয়েছি, এটাকে কি লিখতে পারি না, এফ অফ 1 বার প্লাস এফ অফ 1 বার। আচ্ছা, ছবিটা আমি পরে আঁকছি। ঠিক আছে, দেশ প্লাস ডট ডট করে চলছে এফ অফ 1 বার, কত টাইমস, এ টাইমস। তাহলে এ টাইমস যদি এটা আসে, তার মানে এ এফ অফ 1 বার। তাহলে খুব সুন্দর একটা রিলেশান পেলাম। কি রিলেশান না, এফ অফ এ বার ইকুয়াল টু এ এফ অফ 1 বার ফর অল এ বার বিলংস টু Z15। ঠিক আছে, তুই একেবারে এই রেজাল্টটা লিখে দিতে পারিস, কোনো সমস্যা নেই। এ বার ইকুয়াল টু Z15 হলে এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, দেখাতে হবে যে এভাবে আসছে, দেখাতে হবে, না দেখালেও চলবে, একেবারে তুই এভাবে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার হোমোমরফিজমগুলোকে বের করার জন্য আমরা কি করি, হোমোমরফিজমগুলো বের করার জন্য আমরা কি করি। ঠিক আছে,
তার একটা বিখ্যাত থিওরেম ছিল, মনে করে দেখ, দেশ যদি ম্যাপিংটা হোমোমরফিজম হয়, এখানে ধর একটা এলিমেন্ট এ আছে, এ বার, এ যখন এখানে ম্যাপ করে সেটা কি হয়, এফ অফ এ বার এটা হয়ে যায়, এফ আন্ডারে ম্যাপিং করলে এটা হয়ে যায়। তাহলে হোমোমরফিজমের একটা বিখ্যাত থিওরেম আছে। কি থিওরেম আছে মনে আছে? যে ইমেজের অর্ডার অফ এফ অফ এ বার এটা ডিভাইড করে অর্ডার অফ এ বার। আশা করি তোদের মনে আছে। এটা একটা হোমোমরফিজম চ্যাপ্টারের বিখ্যাত থিওরেম, যেটা তোদের প্রুভও করিয়েছি, ঠিক আছে? ওকে, তাহলে দেখ, এটা বিখ্যাত থিওরেম। কত নম্বর থিওরেম আমার ঠিক মনে পড়ছে না, পরীক্ষাতেও আসে এই থিওরেমটা প্রায়। এবারে তাহলে আমি এখানে আমার ওয়ান বারকে নিয়ে কাজ কারবার, এখানে এফ অফ ওয়ান বার রয়েছে। তাহলে ধর এখানে একটা এলিমেন্ট ওয়ান বার ছিল, জেড, এটা তো এই সেটটা কি, এটা হচ্ছে Z15, হ্যাঁ Z15, আর এটা হচ্ছে Z12। তাহলে এর মধ্যে ওয়ান বার একটা এলিমেন্ট ছিল, তাহলে এর ইমেজ এফ এর আন্ডারে এফ অফ ওয়ান বার হবে। যদি তাই হয় তাহলে দেন অর্ডার অফ এফ অফ ওয়ান বার ডিভাইড করবে এটাকে। একটু জিনিসটা খেয়াল কর যে এলিমেন্টগুলো কার মধ্যে আছে, কেন না দুটো এখানে সেট আলাদা। এটা হচ্ছে Z15, এটা হচ্ছে Z12। Z15 মানে মডিউলো 15 হয়ে যাচ্ছে, আর Z12 মানে মডিউলো 12 হয়ে যাচ্ছে। মানে কোন এলিমেন্টটা ডোমেনের মধ্যে আছে না কোডোমেনের মধ্যে আছে, এইটা একটু ভালো করে খেয়াল রাখবি, কারণ সেই অনুযায়ী তার অর্ডার আসবে, ঠিক আছে? একই এলিমেন্ট ধর আমি 7 বারের কথা বললাম, তাহলে 7 বার যখন এর মধ্যে থাকবে আর 7 বার যখন এর মধ্যে থাকবে, দুটো আলাদা জায়গা মিনিং হবে। কেন না 7 বার এর এলিমেন্ট হলে তখন ওটা Z15 এর, আর ওর এলিমেন্ট হলো ওটা Z12, মডিউলও আলাদা হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবি, ঠিক আছে? তাহলে আমি এই রেজাল্টটা লিখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি এটা হয় তার মানে অর্ডার অফ এফ অফ ওয়ান বার ডিভাইড অর্ডার অফ ওয়ান বার। ওয়ান বারের অর্ডার কত? ওয়ান বারের অর্ডার কত? কেন এই কথাটা বললাম দেখ, যখন তুই এই যে ওয়ান বার নিচ্ছিস, আমি যদি কোথায় দেখাই, এখানে দেখাচ্ছি, ওয়ান বার এই এলিমেন্টটা যখন তুই Z15 থেকে তুলছিস, Z15-এর মধ্যে ওয়ান বার আছে, এই ওয়ান বারের অর্ডার কত হবে না, আমি যদি যেহেতু প্লাস নিয়েছি, অপারেশনটা আমি প্লাস নিয়েছি, তার মানে 0 বার হচ্ছে আইডেন্টিটি। ভালো করে বুঝবি বাবা, এটা খুব ভালো করে বুঝবি। 0 বার হচ্ছে এর আইডেন্টিটি। তাহলে 0 বার যদি এর আইডেন্টিটি হয়, তাহলে দেখ আমি 15 ইন্টু 1 বার যদি করি তাহলে 15 বার। 15 বার মানে হচ্ছে 0 বার। 15কে 15কে 15 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয়। তার মানে আমি এখান থেকে বলতে পারি অর্ডার অফ ওয়ান বার ইকুয়াল টু কত? 15। ওকে, আবার এই ওয়ান বারটা এরও এলিমেন্ট, Z12-এর মধ্যে তো একটা এলিমেন্ট ওয়ান বার আছে, এর এলিমেন্ট যখন হয়ে যাবে ওই ওয়ান বারের অর্ডার তখন 12 হয়ে যাবে, তখন আর 15 থাকবে না, কারণ এটা মডিউলো 12। এই জন্য এই জায়গাগুলোতে খেয়াল রাখবি যে এলিমেন্টটা অ্যাকচুয়ালি কার মধ্যে আছে, ডোমেনের মধ্যে না কোডোমেন। কেন না যেহেতু এখানে দুটো ডোমেন কোডোমেন আলাদা সেট, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অর্ডার অফ ওয়ান বার এলিমেন্টটা আমি তুলেছি কোথা থেকে না, ওয়ান বার এলিমেন্টটা তুলেছি Z15 থেকে, ঠিক আছে, Z15 থেকে। আচ্ছা, Z15 থেকে। এবার তোরা বলবি স্যার আপনি বুঝলেন কি করে এই ওয়ান বারটা Z15 থেকে তুললেন? দেখ এখানে এই দিকের এলিমেন্টগুলোর কোডোমেনে, এটা ডোমেন কোডোমেনের এলিমেন্টগুলোকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি? ইমেজ আকারে এফ অফ দিস। আমি যখন এফ অফ ওয়ান বার লিখলাম তার মানে এইটা কোডোমেনের এলিমেন্ট, আর জাস্ট ওয়ান বার যখন লিখলাম তখন সেটা হচ্ছে ডোমেনের এলিমেন্ট। এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। এই জায়গাগুলো একটু বোঝ। তাহলে এটা হয়ে যাবে কত? 15 হলো। কেন না সেন্স 15 ইন্টু ওয়ান বার ইকুয়াল টু 15 বার মানে হচ্ছে 0 বার। 0 বার হচ্ছে এখানে আইডেন্টিটি,
এটাকে মুছে ফেললাম। 0 বার এটা কি হচ্ছে, ইজ দ্য আইডেন্টিটি অফ Z15। 0 বারটা কি হয়ে গেল না Z15 এর আইডেন্টিটি। ঠিক আছে দিস ওকে। তাহলে 15 এর ডিভাইজার, তার মানে অর্ডার অফ f(1) বার এটা ইকুয়াল টু কি হবে, পসিবল অর্ডার কি কি হতে পারে, 15 এর 15 ডিভাইজার। 15 ডিভাইজার কি কি হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, অথবা 15 হতে পারে। ক্লিয়ার? 15 হতে পারে। আবার ফিরে আয়, ওহো ছবিটাকে মুছে ফেললাম রে, যা। আচ্ছা ছবিটা আমি পরের পেজে এঁকে রাখি, ছবিটাকে পরের পেজে এঁকে রাখি, তাহলে আমার বারবার আর মুছতে হয় না। এটা F, এটা Z15 প্লাস এটা হচ্ছে Z12 প্লাস। ঠিক আছে, এইবারে দেখ। আচ্ছা f(1) বার, এটা f(1) বার কার এলিমেন্ট সেটা একটু দেখ। এখানে যে 1 বার এলিমেন্টটা রয়েছে সে যখন এখানে ম্যাপ করছে সেটা হচ্ছে f(1) বার। তার মানে f(1) বার এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। তাহলে f(1) বার অ্যাকচুয়ালি কার, এর Z12 এর এলিমেন্ট। ভালো করে বোঝ, f(1) বার যদি Z12 এর এলিমেন্ট হয়, Z12 এর অর্ডার কত, 12। Z12 এর অর্ডার 12। আমরা কি জানি, এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। ঠিক আছে, তাহলে এখানে এলিমেন্টের অর্ডার কি কি হতে পারে, এই যে 12 ডিভাইজার, এই যে 12 রয়েছে 12 ডিভাইজার, ওকে, সেগুলো এলিমেন্টের অর্ডার হবে। তার 12 ডিভাইজার কি কি হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, আর 12 হতে পারে। 12 ডিভাইজার কি কি হতে পারে, 1 2 3 4 5 6 এরা হতে পারে। মানে এই সেটের এলিমেন্টগুলোর পসিবল অর্ডার কি কি হতে পারে, 1 2 3 4 6 12, এছাড়া উপায় নেই। বাট তুই এখানে কি বলছিস, f(1) বার, এটা f(1) বার তাহলে কার এলিমেন্ট, এর এলিমেন্ট। বলছিস কি তার অর্ডার 1 3 5 15, তাহলে 5 আর 15 এটা কখনো হওয়া সম্ভব, সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই 5 আর 15 এটা কখনো হওয়া পসিবল নয়। কেন না, f(1) বারটা হচ্ছে এই Z12 এর এলিমেন্ট, আর Z12 এর এলিমেন্ট যদি হয় এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। আমার কথা হচ্ছে এই যে 5 আর 15 এরা কি কখনো 12কে ডিভাইড করে, করে না। আশা করি বোঝাতে পারলাম। তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে অর্ডার অফ f(1) বার এটা 1 হবে অথবা 3 হবে। ঠিক আছে, 5 আর 15 এটা হওয়া পসিবল নয়। ঠিক আছে, এটা হওয়া পসিবল নয়। ঠিক আছে, লিখে দে তাহলে কেন, অর্ডার অফ f(1) বার এটা নট ইকুয়াল টু 5 আর 15। কেন, অ্যাজ 5 ডাজ নট ডিভাইড 12 আর হচ্ছে 15 না, হ্যাঁ 15 ডাজ নট ডিভাইড 12। 5 আর 15 হবে না, কেন, 5 যেহেতু 12কে ডিভাইড করে না, আর 15 যেহেতু 12কে ডিভাইড করে না। ঠিক আছে, তাহলে আমি দেখলাম এদের পসিবল অর্ডার 1 আর 3। এবারে একটা একটা করে ভাব, ইফ অর্ডার অফ f(1) বার ইকুয়াল টু যদি 1 হয়, দেন 1 যদি হয়, কোন এলিমেন্টের অর্ডার 1? আমার কথা হচ্ছে তাহলে এটা এই সেটটা কোন এলিমেন্টের অর্ডার 1 হতে পারে, কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্ট, তার অর্ডার 1 হতে পারে। Z12 এর আইডেন্টিটি কে, প্লাসের রেসপেক্টে 0 বার, তার মানে 0 বার, তার মানে এখানে আমি কি দেখতে পাচ্ছি, f(1) বার সমান কি হয়ে গেল না 0 বার, f(1) বার সমান 0 বার। কেন না, তুমি বলছো এখানে যে f(1) বারের অর্ডার হচ্ছে 1, এবার এখানে কোন এলিমেন্টের অর্ডার 1?
একমাত্র এলিমেন্ট যার অর্ডার 1, সেটা কি ওর আইডেন্টিটি 0 বার। তার মানে এই যে এফ অফ 1 বারটা এটা কার সঙ্গে ইকুয়াল হলো 0 বারের সঙ্গে, ঠিক আছে, তাহলে 0 বারের সঙ্গে হয়ে গেল। যদি 3 হয় তাহলে কি হবে না, ইফ অর্ডার অফ এফ অফ 1 বার ইকুয়াল টু যদি 3 হয়, দেন 3 হলে কি সিচুয়েশান হচ্ছে, একই রকমভাবে ভাবনা চিন্তা কর, ঠিক আছে। 3 হলে কি সিচুয়েশান হচ্ছে দেখ। আচ্ছা এবারে দেখ তাহলে এই যে দেখতে পাচ্ছিস এই সেটের কোন এলিমেন্টের অর্ডার 3, মানে এদিকে যে এলিমেন্টের অর্ডার, আচ্ছা এখানে কি বলছে অর্ডার অফ এফ অফ 1 বার ইকুয়াল টু 3, তার মানে এই সেটের মানে কোডোমেনের কোন কোন এলিমেন্টের অর্ডার 3 আছে সেটা ভাবতে হবে, তাহলে ওটা তার সঙ্গে ইকুয়াল হবে। এবারে তাহলে অর্ডার কি করে বের করবি, সেই যে বিখ্যাত ফর্মুলা আছে কি 12, তাহলে 12, আচ্ছা এখানে আমি দেখাই জেড 12, তাহলে জেড 12 এর এলিমেন্ট 0 বার 1 বার 2 বার এভাবে ডট ডট করে 11 পর্যন্ত। এটা হচ্ছে আইডেন্টিটি, তার মানে এর অর্ডার 1, তাহলে ওটা বাদ দিয়ে দিলাম আমি, এর অর্ডার 1। বাকি নন আইডেন্টিটি এলিমেন্ট এদের প্রত্যেকের অর্ডার দেখতে হবে এবং যার অর্ডার কত 3, তাহলে এই বাকি যে এলিমেন্টগুলো এদের মধ্যে কোন এলিমেন্টগুলোর অর্ডার 3 সেটা দেখতে হবে। তো তার জন্য কি করবি, সেই যে বিখ্যাত ফর্মুলা ছিল না, অর্ডার অফ এ ইকুয়াল টু এন বাই জিসিডি অফ এ এন দিস, এইটা পেয়ে যাব। তাহলে আমি ওর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার পেয়ে যাব এখানে, সেই যে বিখ্যাত ফর্মুলাটা ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এনের জায়গায় 12 রয়েছে, তার মানে 12 যদি হয় 12 জিসিডি অফ, আচ্ছা ধর 1 বার, তাহলে অর্ডার অফ 1 বার, এর অর্ডার কি হবে জিসিডি অফ 1, 12, তাহলে এর অর্ডার কত হবে 12 হবে। এইরকমভাবে এদের জিসিডি কত 1, তাহলে দিস। আচ্ছা ধর 2 বার যদি নিই, তাহলে অর্ডার অফ 2 বার, এদের অর্ডার কত হবে, এর অর্ডার জিসিডি অফ 2, 12, তাহলে 12, 2 আর 12 জিসিডি কত 2, তার মানে আলটিমেট 6। আমাকে কি খুঁজে বের করতে হবে না 3 অর্ডারের কে আছে, তাহলে আমাকে কি কি খুঁজে বের করতে হবে 3 অর্ডারের কে কে আছে, তো 4 আর 8 আছে, তাহলে দেখ না, তাহলে অর্ডার অফ 4 বার ইকুয়াল টু কি হবে জিসিডি অফ 4, 12, তার মানে 12 বাই এদের জিসিডি কত 4, মানে কত 3 হয়ে গেল। আর অর্ডার অফ 8 বার যদি নিস, তাহলে জিসিডি অফ 8 আর 12, তাহলে 12, 8 আর 12 জিসিডি কত সেই 4, মানে 3। তার মানে আলটিমেট তুই কি দেখলি এই দুটো জায়গা থেকে, বাকিগুলো আর বের করলাম না, ঠিক আছে। 3 অর্ডারের আর কেউ আসবে না, দরকার পড়ে চেক করে নিতে পারিস, ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে 3 অর্ডারের কেবলমাত্র দুটো এলিমেন্ট আছে জেড 12 এর মধ্যে, তারা কে কে না এই যে 4 বার আর হচ্ছে 8 বার। তাহলে আমি কি দেখলাম, তাহলে দেন এফ অফ 1 বার এটা কার সঙ্গে ইকুয়াল হবে, এটা 4 আর 8, এটা 4 আর 8 এর সঙ্গে ইকুয়াল হবে। ওকে, আশা করি এতদূর বুঝলি যে এটা কাদের সঙ্গে ইকুয়াল হলো, 4 আর 8 এর সঙ্গে ইকুয়াল হলো, ঠিক আছে। চলো নেক্সট এবার একটা একটা করে ভাবি। ইফ যদি এটা হয় এফ অফ 1 বার ইকুয়াল টু যদি 0 বার হয়, তাহলে আমি কি পাচ্ছি, ম্যাপিংটা কি পাচ্ছি দেখ। তাহলে ইফ এফ অফ 1 বার ইকুয়াল টু 0 বার যদি হয়, দেন আচ্ছা এই রেজাল্টটাকে 1 নাম্বার দিয়ে দিত, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এই যে রেজাল্টটা পেয়েছিলাম এটা 1 নাম্বার দিয়ে দে, ঠিক আছে দিস। তাহলে নাও ফ্রম 1 আমি কি পাচ্ছি, এখানে বসিয়ে দে এফ অফ এ বার সমান কি পাবো, 1 নম্বরে যদি বসিয়ে দিস এফ অফ এ বার ইকুয়াল টু এফ অফ 1 বার হচ্ছে 0 বার, তাহলে এখানে যদি বসিয়ে দিই এ ইন্টু 0 বার, তার মানে আলটিমেট 0 বার। এটা ট্রিভিয়াল ম্যাপিং, তাহলে এটা কি সমস্ত এলিমেন্ট কি হচ্ছে, ফর অল এ বার বিলংস টু জেড 15, মানে
এফ হচ্ছে ইজ এ ট্রিভিয়াল ম্যাপিং। ট্রিভিয়াল ম্যাপিং, ঠিক আছে। তারপরে এই ম্যাপিংটা কীরকম ম্যাপিং, যদি একটু ছবি আঁকার চেষ্টা করি আমরা, এই ম্যাপিংটা বলতে চাইছে যে আমাদের মধ্যে যদি এফ থাকে এটা, আর এটা Z15+ হয়, আর এটা যদি Z12+ হয়, তাহলে এখানে একটা এলিমেন্ট রয়েছে 0 বার, আর Z15 মধ্যে রয়েছে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, আর আমি লিখলাম না 14 বার, 15। এরা প্রত্যেকেই Z15 থেকে যে কোনো এলিমেন্ট নাও কোথায় গিয়ে ম্যাপ করছে 0 বারে। তার মানে এরা প্রত্যেকেই কোথায় গিয়ে ম্যাপ করছে, এখানে। এরা প্রত্যেকেই কোথায় গিয়ে ম্যাপ করছে, এখানে ম্যাপ করছে। বোঝাতে পারলাম? ওকে। এবারে Z12 মধ্যে শুধুমাত্র 0 বার এলিমেন্ট আছে তা তো নয়, এর মধ্যে আরও তো সবাই আছে। এর মধ্যে 0 বার যেমন আছে, 1 বার, 2 বার, 3 বার, এভাবে ডট ডট করে 11 বার পর্যন্ত চলছে, সবাই আছে। তাহলে এই যে ম্যাপিংটা ছবি দেখেই বুঝতে পারছিস এটা কি অন টু হলো? অন টু হলো না, কারণ এই যে এখানে সব এলিমেন্টগুলো পড়ে আছে, যার কোনো প্রি ইমেজ নেই। যখনই অন টু হলো না, তার মানে এপিমরফিজম হলো না। হোমোমরফিজম তো অলরেডি হয়ে গেছে, আমি তো হোমোমরফিজম বের করেছি। তার মানে এই যে ম্যাপিংটা, এটা কি এপিমরফিজম হলো? হলো না। তার মানে এখানে আমি কোনো এপিমরফিজম পেলাম না। ওকে, ব্যাপারটা বোঝ। তাহলে এটা দেখলাম, এই ম্যাপিংটা আমি আঁকলাম। আচ্ছা, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে এইটা। এইটা যদি সরি এইটা যদি হয় কি হবে? আচ্ছা, আমি পরের পেজেই আঁকছি। এফ অফ কি ছিল যেন? এফ অফ 1 বার হচ্ছে 4 বার। এফ অফ 1 বার সমান যদি 4 বার হয়, দেন ওই 1 নম্বর রেজাল্ট থেকে কি পাবি দেখ ম্যাপিংটা, এই যে এখান থেকে এফ অফ এ বার সমান কি হবে? এটা 4 বার, তাহলে 4 বার যদি থাকে, এখানে এ আছে, তাহলে এ ইন্টু 4 বার, তাহলে এ ইন্টু 4 বার মানে আলটিমেট 4a, এটার হোল বার, ফর অল এ বিলংস টু Z15। এবারে ম্যাপিংটা আমি এরকমভাবে পেয়েছি। ক্লিয়ার? এই ম্যাপিংটা কি অন টু? দেখ, এটাও অন টু নয়। ছবি এঁকে ফেলবি, নিজেরাই ছবি আঁকবি, তাহলে নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে যে হচ্ছে কি হচ্ছে না। ছবিটা এঁকে ফেল। এফ Z15+, Z12+, Z15 মধ্যে 0 বার থেকে শুরু করে, 1 বার থেকে শুরু করে, 2 বার আছে, তারপরে 3 বার, এভাবে ডট ডট করে কত দূর পর্যন্ত? 14 বার পর্যন্ত। আমি বাকিগুলো লিখলাম না। Z12 মধ্যে কে কে আছে? একই রকমভাবে 0 বার, 1 বার, 2 বার, 4 বার, 8 বার, আমি মাঝখানে লিখলাম না, ঠিক আছে। 8 বার এভাবে করে 11 পর্যন্ত আছে, 11 বার পর্যন্ত আছে। ওকে, এই ম্যাপিংটা কি বলছে একটু দেখে নে। এই ম্যাপিংটা বলছে Z5 থেকে যে কোনো এলিমেন্ট তোলো, এ ব্যাটা গিয়ে এখানে ম্যাপ করছে। ভালো কথা। Z5 এর মধ্যে 0 বার একটা এলিমেন্ট আছে, আমি ধর Z5 একটা এলিমেন্ট এখান থেকে তুললাম, তাহলে কি হচ্ছে? মানে এ বার মানে দিস, তাহলে যদি তাই হয় দিস এর জায়গায় বসিয়ে দাও, তার মানে আলটিমেট 0 বার। এরপরে ধর এর মধ্যে 1 বার রয়েছে, তাহলে এফ অফ 1 বার, এটা সমান কি হবে? এখানে বসিয়ে দে, এর জায়গায় 1 আর কি, তার মানে এটা হবে 4 বার। এফ অফ 2 বার বসিয়ে দে, 4 2 8, 8 বার। এফ অফ 3 বার, 3 4 12, ঠিক আছে। এফ অফ 4 বার মানে বসালে 16 বার। এফ অফ 5 বার মানে বসালে 4 5 20। আর আমি লিখলাম না, এভাবে প্রত্যেকটা এলিমেন্টের বের করতে পারবি তোরা, ঠিক আছে। তাহলে এটা বলছে 0 বার 0তে গিয়ে ম্যাপ করেছে, খুব ভালো কথা। এ এখানে গিয়ে ম্যাপ করেছে। 1 বার 4-এ গিয়ে ম্যাপ করেছে, খুব ভালো কথা। 1 বার 4-এ গিয়ে ম্যাপ করেছে। ওকে, 2 বার 8-এ গিয়ে ম্যাপ করেছে, আরও ভালো কথা। 2 বার 8-এ গিয়ে ম্যাপ করেছে। 3 বার 12-এ গিয়ে ম্যাপ করেছে, এখানে তো 12 পর্যন্ত এলিমেন্ট, এ তো 11 পর্যন্ত আছে।
এ বলছে 12 বার, আছে তো এখানে 11 পর্যন্ত, তাহলে 12 বার মানে কত? এই যে 12 বার যখন বললি, এই 12টা অ্যাকচুয়ালি কার এলিমেন্ট? দিস। এখানে মডিউলো কত? 12। তার মানে 12, 12কে 12 দিয়ে যদি ভাগ করিস, তার মানে এটা মানে হয়ে গেল 0 বার। 16 বার মানে 16কে 12 দিয়ে ভাগ কর, রিমাইন্ডার কত? 4, তাহলে এটা মানে হচ্ছে 4 বার। 20 12 দিয়ে ভাগ কর, তার মানে 20কে 12 দিয়ে ভাগ করা মানে, কারণ এই এলিমেন্টগুলো কার? Z12-এর, তাহলে 20কে যদি 12 দিয়ে ভাগ করিস, ভাগশেষ কত? 8, তার মানে এটা হয়ে গেল 8 বার। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি এবারে? 2 বার কোথায় যাচ্ছে? 8-এ ম্যাপ করছে। ও ওটা লিখেছি না। 3 বার 0-তে ম্যাপ করছে, তাহলে 3 বার এ বেটা আবার 0-তে ম্যাপ করছে। আচ্ছা 4 বার কোথায় গিয়ে ম্যাপ করছে? ও 4 বার 4-এ গিয়ে ম্যাপ করছে। ও 4টা এখানে লেখা হয়নি, দিস। 4 বার 4-এ গিয়ে ম্যাপ করছে। 5 বার কোথায় গিয়ে ম্যাপ করছে? 8 বার, এখানে 5 বার ধর একটা এলিমেন্ট রয়েছে, এ গিয়ে আবার এভাবে ম্যাপ করছে। এই যে ম্যাপিংটা দেখতে পাচ্ছিস, এ কি অন টু হয়েছে? হয়নি। এর মাঝখানে তো আরও এলিমেন্ট আছে, 2 বার 1 বার, এদের কি কোনো প্রি ইমেজ পাবি এখানে? পাবি না। তুই দেখ, আমি 5 পর্যন্ত বসিয়েছি, তুই বাকি এলিমেন্ট বসা, দেখবি সব ওই 0 বার 4 বার আর 8 বার, কারণ 4-এর মাল্টিপেল তো। 4-এর মাল্টিপেল কি কি আছে এর মধ্যে? 4 আর 8 আর 0, 12 তো হবে না, রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে এলিমেন্টগুলো এর ভিতরে ঢুকে বসে আছে, তুই তাদের কি কোনো প্রি ইমেজ এর মধ্যে পাচ্ছিস? পাচ্ছিস না। তাহলে এই ম্যাপিংটা কখনো অন টু হতে পারে? অন টু নয়। এই ম্যাপিংটা কখনো অন টু হতে পারে? অন টু নয়। ঠিক আছে, তাহলে আশা করি আমি তোদেরকে বোঝাতে পারলাম যে কেন ম্যাপিংটা অন টু হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাও তো অন টু ম্যাপিং, হোমোমরফিজম এগুলো সব, কিন্তু এটাও অন টু নয়। আমি জাস্ট তোদের সুবিধার জন্য না লিখে দিচ্ছি, দিস ইজ নট এ অন টু ম্যাপিং। অন টু ম্যাপিং। এরপরে এটাও দেখলাম, এ ব্যাটাও অন টু নয়, দিস ইজ নট অ্যান অন টু ম্যাপিং। অন টু ম্যাপিং, এটাও অন টু ম্যাপিং হলো না। ঠিক আছে, আচ্ছা আর একটা কি ছিল না? হ্যাঁ 8 বার। ঠিক আছে, আর একটা ছিল 8 বার। তাহলে ইফ এফ অফ 1 বার ইকুয়াল টু যদি 8 বার হয়, দেন এফ অফ এ বার ইকুয়াল টু কি ছিল বলতো? এ ইন্টু এফ অফ 1 বার। তো তাহলে এ ইন্টু 8 হবে, এ ইন্টু 8 বার মানে 8 এ বার ফর অল এ বিলংস টু Z15। একই রকমভাবে ছবিটা আঁকবি বাবা, তাহলে এটা 8-এর মাল্টিপেল আছে। ওকে, একই রকমভাবে দেখবি ছবিটা আঁকবি, এটাও অন টু ম্যাপিং হবে না। একই রকমভাবে যেভাবে আমি বললাম ওভাবে দরকার পড়ে একটু নিজেদের ক্লিয়ারের জন্য একটা ছবি এঁকে নিবি এখানে। ঠিক আছে, এটা এখানে Z15, এখানে Z12 ছিল, দেখবি ওখানে সব 8-এর মাল্টিপেল আছে, তাহলে এখানে দেখবি বেশ কিছু এলিমেন্ট থাকবে, তারও তুই প্রি ইমেজ এখানে পাবি না। তাহলে এই যে ম্যাপিংটা পাবো, এটাও দিস ইজ নট অ্যান অন টু হোমোমরফিজম। ওকে, তাহলে এই অঙ্কটাতে আমি 3টে হোমোমরফিজম পেয়েছিলাম, মানে 3খানা ম্যাপিং পেয়েছিলাম, যে 3খানা ম্যাপিংয়ের কোনো ম্যাপিংই অন টু নয়। তাহলে আমরা কি এখানে কোনো রকম কোনো এপিমরফিজম পাচ্ছি? পাচ্ছি না। ঠিক আছে, ওকে, ইজ দেয়ার এক্সিস্ট এনি এপিমরফিজম? না, এখানে কোনো রকম কোনো এপিমরফিজম এক্সিস্ট করছে না। খুব ভালো একটা অঙ্ক ছিল। ঠিক আছে, তাহলে কনক্লুশনটা লিখে দে। হেন্স দেয়ার ডাস নট এক্সিস্ট এনি এপিমরফিজম from Z15 to Z12। বুঝেছিস রে বাবা? জলদি রিপ্লাই কর, খুব ভালো একটা অঙ্ক ছিল। ঠিক আছে, এই সেম টাইপের অঙ্ক এখানে করিয়েছিলাম, শুধু এখানে হোমোমরফিজমগুলো বলা ছিল। জলদি রিপ্লাই কর, বুঝেছিস?
কোথাও যদি ডাউট থেকে থাকে তাহলে আমাকে বলে ফেল, বলে দিচ্ছি আমি। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো নেক্সট অঙ্কটাতে দেখ। লেট এইচ বি এ সাবগ্রুপ অফ জি। আচ্ছা আচ্ছা, এই অঙ্ক দেখ বাবা, তোদের করিয়েছি। কোথায় করিয়েছি? এটা একটা বিখ্যাত থিওরেম। কি বলছে? এইচ যদি একটা জি এর সাবগ্রুপ হয়, বলছে দুটো লেফট কোসেটের প্রোডাক্ট এগেইন এ লেফট কোসেট। ঠিক আছে, বলছে সাপোজ দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু লেফট কোসেট অফ এইচ, দুটো লেফট কোসেটের প্রোডাক্ট সেটা যদি এগেইন এ লেফট কোসেট হয়ে থাকে, তাহলে সেটা কি হয়? এইচটা একটা নর্মাল সাবগ্রুপ হয়। এটা একটা বিখ্যাত থিওরেম, তোদেরকে আমি প্রুভ করিয়েছি। ঠিক আছে, কত নম্বর থিওরেম? যা, কত নম্বর থিওরেম সেটা? দাঁড়া, বলছি বলছি, এক মিনিট, আমার মনে পড়ছে না, দাঁড়া। নর্মাল সাবগ্রুপ চ্যাপ্টারটাতে যা, ওখানেই পাবি। সাইক্লিক গ্রুপ, কম অঙ্ক তোদের করিয়েছি, দেখ এত জিনিস তোদেরকে করিয়েছি। হ্যাঁ, নর্মাল সাবগ্রুপের এখানে এই যে দেশ পেয়েছি, এই যে দেখবি তোদের ক্লাসে আমি অলরেডি এটা প্রুভ করিয়েছি। থিওরেম 94, দেখ এটাই ছিল থিওরেম 94। কি ছিল? এইচ যদি একটা সাবগ্রুপ হয়, এটা নর্মাল হবে ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। একটা পার্ট তোদের পড়েছে, কখন না? টু রাইট কোসেট বা লেফট কোসেট, দুটোই হবে। লেফটের জন্য হয়, রাইটের জন্য হয়। কোসেট অফ এইচ ইজ ইন জি ইজ এগেন এ লেফট কোসেট অফ এইচ। ঠিক আছে, ওটাই দেখা রয়েছে যে দুটো লেফট কোসেটের প্রোডাক্ট সেটা যদি এগেন এ লেফট কোসেট হয়, তাহলে কি হবে? ওটা একটা এইচটা কি হবে? নর্মাল সাবগ্রুপ হবে। এটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন দুটো হয়, নর্মাল সাবগ্রুপ হলে এটা হয়, এটা হলে ওটা হয়। তো একটা পার্ট পরীক্ষাতে এসছে, একটা পার্ট করে নিবি, তাহলেই হবে। ক্লাসে করিয়েছি এই যে থিওরেম 94। ওকে, চলো তাহলে আমাদের মোটামুটি 2023-এর 2 নম্বরের যা যা কোশ্চেনগুলো এসেছিল কম বেশি আমরা ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আবার যেভাবে অ্যাপে শিডিউল দেওয়া রয়েছে ওভাবে চলবে। ঠিক আছে, আজকের এত দূর পর্যন্ত থাকলো।